নমস্কার, ওয়েলকাম টু অল। আজকে আমরা ডিহাইড্রেশন রিয়াকশান সম্পর্কে শিখব। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ডিহাইড্রেশন রিয়াকশান সম্পর্কে কোশ্চেন থেকে থাকে। যদি আমরা কতগুলো কনসেপ্ট ঠিকঠাকভাবে নিয়ে নিতে পারি, তাহলে ডিহাইড্রেশন রিয়াকশান সম্পর্কে যে কোনো ধরনের কোশ্চেনের অ্যান্সার আমরা খুব সহজে ইজিভাবে তৈরি করে দিতে পারবো। তো আমরা ভিডিওটায় যাচ্ছি, তার আগে জেনে নিই ডিহাইড্রেশন কী। ডিহাইড্রেশন মানে ওয়াটার মলিকুল রিমুভ হয়ে যাওয়া। ওয়াটার মলিকুল রিমুভ হওয়াকে বলা হয় ডিহাইড্রেশন। এখন ডিহাইড্রেশন যখন হবে তখন ওয়াটার মলিকুল রিমুভ হবে যার দ্বারা, সেটা হলো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। কারণ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা যে কোনো মিনারেল অ্যাসিড যারা ওয়াটার মলিকুল রিমুভ করতে পারে। সো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ওয়াটার মলিকুল রিমুভ করতে পারে, তাই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে আমরা ডিহাইড্রেশন রিয়াকশানটা করব। এখন তুমি যখন ডিহাইড্রেশন রিয়াকশানটা করবে তখন অ্যাসিড থেকে আসবে H+ এবং তোমার কম্পাউন্ডটার মধ্যে OH গ্রুপ থাকা দরকার, ফলে OH মাইনাসের সঙ্গে H2O তৈরি হবে। তাহলে কম্পাউন্ডটার মধ্যে OH গ্রুপটা থাকা খুবই প্রয়োজন, আদারওয়াইজ ডিহাইড্রেশন পসিবল নয়। এখন OH গ্রুপের সংখ্যা, নাম্বার অফ OH গ্রুপ যদি আমি দেখি, তখন সেই গ্রুপের সংখ্যা যদি দেখি 1 হচ্ছে এবং দেখি 2 হচ্ছে, দুটো টাইপের ডিহাইড্রেশন আমরা শিখব। সো OH গ্রুপের 1 দিয়ে শিখবো একটা থাকলে কী হবে, এবং OH গ্রুপ দুখানা থাকলে তখন কিভাবে ডিহাইড্রেশন করব। OH গ্রুপ যখন দুখানা থাকবে তখন রিয়াকশানটার নাম হলো পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। এবং OH গ্রুপ যখন একটা থাকবে তোমার কাছে, তখন আমাকে দেখতে হবে OH গ্রুপটা কীরকমভাবে রয়েছে তোমার কাছে। ওকে, OH গ্রুপটা কত ডিগ্রি অ্যালকোহল আকারে তোমার কাছে রয়েছে। যদি দেখো 1 ডিগ্রি রয়েছে, এবং হতে পারে আর কি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি, অথবা রেজোন্যান্স স্টেবল। কেন এই কথাটা বলছি একটু বাদে বুঝবে। এই তিনটে কন্ডিশন যদি থাকে, 2 ডিগ্রি, 3 ডিগ্রি বা রেজোন্যান্স স্টেবল যদি থেকে থাকে, তখন আমার কাছে ডিহাইড্রেশন যেটা হবে সেটা হবে E1 মেকানিজম। আর যদি 1 ডিগ্রি থেকে থাকে তখন হবে E2 মেকানিজম। ওকে, সো আমি 1 ডিগ্রি একটা ডিহাইড্রেশন তোমার কাছে দেখাচ্ছে। তুমি বুঝতে পারবে যে 1 ডিগ্রি ডিহাইড্রেশন কেমন হয়। মনে করো ইথানল নিলাম, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নিলাম। ওকে, নিলে প্রথম কী হবে, এই OH মাইনাস OH-এর যে লোন পেয়ারটা রয়েছে, লোন পেয়ার দিয়ে H+টাকে নেবে। নিলে কেমন হবে না, CH3 যে CH2, H আকারে লিখলাম CH2, এটা হলো এই CH2, আর OH আর H মিলে OH2+ হয়েছে। তুমি আমাকে বলতেই পারো আমি এরকম ডিজাইনে কেন লিখলাম। তার কারণ এই পজিশানটাকে বলা হয় অ্যান্টি পেরিপ্লানার পজিশান। এই অ্যান্টি পেরিপ্লানার আকারে থাকলে তবেই ডিহাইড্রেশনটা সম্ভব। বাংলায় 10 আইনের মতন অ্যান্টি পেরিপ্লানার, মনে যেন থাকে। তারপর এই H-টা এখানে পড়বে, OH2টা বেরিয়ে যাবে, তার মানে CH2 ডবল বন্ড CH2। ওকে, তার মানে এই যে প্রসেসটা দেখলে এটা হলো E2 মেকানিজমের মধ্যে দিয়ে হবে, যদি আমার কাছে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে থাকে। ওকে, কারণ আমি একটা OH থাকলে কী হবে আগে শেখাচ্ছি, তারপর আমি দুটো OH থাকলে, যেটাকে আমি বললাম পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট, সেটা আমরা তারপর শিখব। এটা হলো E2 মেকানিজমের মধ্যে দিয়ে গেছে। এবার যদি মনে করো 2 ডিগ্রি বা 3 ডিগ্রি রয়েছে, মনে করো আমি একটা 2 ডিগ্রি নিলাম, একটা 2 ডিগ্রি অ্যালকোহল নিলাম, ঠিক আছে, OH, এটা মনে করো CH3, এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল, বুঝতেই পারছো। তখন কি হবে, প্রথমে H+ দিলে এই লোন পেয়ার দিয়ে H+টাকে নেবে,
নিলে RCH CH3 হবে, দিলে OH2 প্লাস হবে, তারপর OH2 প্লাসটা বেরিয়ে যাবে, এটার সঙ্গে এটা ডিফারেন্স বোঝার চেষ্টা করবে। এখানে কিন্তু হাইড্রোজেনটা পর এটা বেরিয়ে গেছে, করে এলিমিনেশনটা হয়েছে। এবং এইটার ক্ষেত্রে কী হবে, আগে এটা বেরিয়ে চলে যাবে, বেরিয়ে যাবার পর এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করবে। ওকে, তাহলে নামটা কি বললাম, কার্বোক্যাটায়ন। সো কার্বোক্যাটায়ন ফর্ম করবে, রাইট। নেক্সট স্টেপে এই যে CH3টাকে এটা CH2 আর H আকারে লিখে নিলাম, 8 বন্ডটা এখানে পড়বে, পড়বার পর যেটা তৈরি হবে RCH, এটা এখানে পড়েছে ডবল বন্ড CH2। তাহলে ডিফারেন্সটা বোঝবার চেষ্টা করো, এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করেছে, রাইট, এখানে কিন্তু কোনো কার্বোক্যাটায়ন ফর্ম করেনি। সো 2 ডিগ্রি 3 ডিগ্রি অথবা রেজোন্যান্স স্টেবল কার্বোক্যাটায়ন হলে, মানে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে এটা যদি রেজোন্যান্স স্টেবল হয়ে থাকে তখন কিনা U1 মেকানিজমের পাথ দিয়ে সে যাবে। এবং এখানে ইন্টারেস্টিংলি ভাবে একটা জায়গাকে আমি নোট করব, সেই জায়গাটা হলো এই স্টেপ। এই স্টেপটা হলো স্লো স্টেপ, এবং স্লো স্টেপকে আমরা বলি রেট ডিটারমিনিং স্টেপ, শর্টে RD স্টেপ, রেট ডিটারমিনিং স্টেপ। অর্থাৎ রিয়াকশানটা কতটা হবে, কিভাবে হবে, সেটা ডিপেন্ড করবে এই স্টেপটার উপর। অর্থাৎ এই স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, তার মানে কোন রিয়াকশানটা ভালো ডিহাইড্রেশন করবে। যদি আমার কাছে 2 ডিগ্রি 3 ডিগ্রি বা রেজোন্যান্স স্টেবিলাইজড কিছু হয়ে থাকে, আমার কাছে ফোকাস যেন থাকে কার্বোক্যাটায়ন কার স্টেবল, কার্বোক্যাটায়ন কার স্টেবল। ওকে, এবার কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে তত ভালো ডিহাইড্রেশন হবে, দ্যাট মিনস ফাস্ট ডিহাইড্রেশন রিয়াকশানটা হবে। নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট কার্বোক্যাটায়ন কখন বেশি স্টেবল হবে। আমরা জানি কার্বনের মাথায় প্লাস চার্জ, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, অর্থাৎ যত বেশি পুশ করবে মানে ইলেকট্রন ডোনেট করবে তত বেশি কার্বোক্যাটায়ন স্টেবল হবে। এখন পুশ কিভাবে হতে পারে, রেজোন্যান্স করে হতে পারে, তার মানে রেজোন্যান্স যদি কার্বোক্যাটায়ন হয়ে থাকে তখন কী হবে, স্টেবল। অথবা কিভাবে হয়ে থাকে, আমরা জানি প্লাস আর এফেক্ট দিলে সব থেকে বেশি পুশ কারা দেয় নিশ্চয়ই আমরা জানি, যদি রিংয়ের সঙ্গে এমন গ্রুপ অ্যাটাচ থাকে OCH3 OH এইরকম গ্রুপ, তারপর হয় প্লাস আই এফেক্ট, তারপর হয় মানে কোনো এফেক্ট নেই, নাথিং আকারে রয়েছে, কোনো এফেক্টই নেই, তারপর হলো মাইনাস আই হলে বাজে হয়, মাইনাস আর হলে আরও বাজে হয়। সো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কিন্তু আমার কাছে এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আর একটা কথা বলে রাখি, সেটা হলো ব্রিজ হেডেড কার্বোক্যাটায়ন। আমরা জানি এই কার্বোক্যাটায়নটাকে বলা হয় ব্রিজ হেডেড কার্বোক্যাটায়ন। এরকম কন্ডিশনে কোনো কার্বোক্যাটায়ন ফর্ম হয় না, বিকজ দিস কার্বোক্যাটায়ন ইজ হাইলি আনস্টেবল। সো এইটা যেহেতু খুব আনস্টেবল হয়ে থাকে, এমন ধরনের কার্বোক্যাটায়ন করে ডিহাইড্রেশন রিয়াকশান হবে না। এক্সাম্পল আকারে তোমাকে আমি বলতেই পারি, তোমাকে মনে করো এক্সামে এমন কোশ্চেন দিল, এই কম্পাউন্ডটা দিয়ে বললো এই কম্পাউন্ডটা কি ডিহাইড্রেশন করবে, তুমি বুঝতেই পেরেছো আলটিমেটলি ওইচ চলে গিয়ে এখানে কার্বোক্যাটায়ন তৈরি করেছে, রাইট। সো ওইচটাকে বাদ দিয়ে দাও, দিয়ে দেওয়ার পর এখানে কি তৈরি হচ্ছে, একটা কার্বোক্যাটায়ন ফর্ম করছে। এবং কার্বোক্যাটায়ন জিনিসটা এইরকম ধরনের কার্বোক্যাটায়ন কী হয়, আনস্টেবল। সো আনস্টেবল হওয়ার জন্য এমন কার্বোক্যাটায়ন কিনা তোমার কাছে E1 রিয়াকশান করবে না, বা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি বা রেজোন্যান্স স্টেবিলাইজড, এটা দেখো 3 ডিগ্রি, 3টে গ্রুপ রয়েছে 3 ডিগ্রি, কিন্তু যেহেতু এটা ব্রিজ হেডেড কার্বোক্যাটায়ন, এই ধরনের কার্বোক্যাটায়নকে বলা হয় ব্রিজ হেডেড কার্বোক্যাটায়ন। এরকম কার্বোক্যাটায়ন অথবা এরকম ব্রিজ হেডেড পজিশনে যদি ডবল বন্ড থাকে, মানে sp2 হাইব্রিডাইজড হলে এগুলো মারাত্মকভাবে আনস্টেবল, এমন কম্পাউন্ডের কোনো এক্সিস্টেন্স নেই ডিউ টু দ্য অ্যাঙ্গেল স্ট্রেন্থ, একটা কৌণিক পীড়ন কাজ করে। ওকে, সো এই জিনিসটাও কিনা আমাদের কিনা ফোকাসের মধ্যে রাখতে হবে, আদারওয়াইজ কিনা এই ধরনের কোশ্চেনগুলো করতে প্রবলেম হবে। আমরা এখানে পড়লাম 2 ডিগ্রি আর 3 ডিগ্রি কেমনভাবে করবে। এই 1 ডিগ্রির ক্ষেত্রে আমি এখানে একটা কথা বলতে চাই, কিছু কিছু ক্ষেত্রে 1 ডিগ্রি দেখবে সামটাইম
দেখবে এটা E2 করে মানছে, কিন্তু সামটাইম এটা E1 সামটাইম এটা E1 রিয়াকশান ফলো করে, আর ম্যাক্সিমাম টাইম E2 রিয়াকশান ফলো করে। এখন সাম টাইম কেন বলছে এই কথাটা, কিছু কিছু সময় কেন, আমি একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন নিচ্ছি, মানে 1 ডিগ্রি অ্যালকোহল নিচ্ছি। দেখো খেয়াল করে দেখো, এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল, ওকে। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় কোনো কোশ্চেন 1 ডিগ্রি অ্যালকোহল কী করে, বলবো E2 রিয়াকশান করে। কারণ বেশিরভাগ টাইমেই যেহেতু কার্বোক্যাটায়নের স্টেবিলিটির এখানে ব্যাপার নেই, কার্বোক্যাটায়ন অতটা স্টেবল হয় না, তো এখানে E2 রিয়াকশান হয়। তো এই কম্পাউন্ডটার দিকে তাকাও, এমন জাতীয় কম্পাউন্ড তুমি যদি দেখো, কি করে বুঝবে এমন জাতীয় কম্পাউন্ড, না এটার মেকানিজম করলে তোমার কাছে ক্লিয়ার হবে। আমি এটাকে E2 মেকানিজমের মধ্যে দিয়ে, E1 মেকানিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, ওকে। সো লোন পেয়ার দিয়ে এইটাকে নেবে, তুমি বলবে এটা 1 ডিগ্রি, তবুও কেন আমি E1 মেকানিজম করছে, পরিষ্কার হয়ে যাবে একটু বাদেই। তার মানে কী হবে, এটা OH2 প্লাস হবে। তারপর আমি কি করবো, এটাকে বার করে দেবো, ওকে। কার্বোক্যাটন, তুমি আমাকে প্রশ্ন করবে এবার যে এই যে কার্বোক্যাটন যেটা রয়েছে, এই যে কার্বোক্যাটন যেটা রয়েছে, এই কার্বোক্যাটন তো 1 ডিগ্রি, হ্যাঁ। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দেখো যদি কোনোভাবে এই যে এখানে 3টে CH3 রয়েছে পাশে, একটা CH3 এখানে মাইগ্রেট করে আসে, মানে জাম খেয়ে ওখানে চলে আসে, তখন এটাকে দেখতে কেমন হবে, তখন এটাকে দেখতে হবে এরকম CH3 CH3, ঠিক আছে, দুটো CH3, তাই তো, এখানে প্লাস, কারণ একটা CH3 চলে গেছে, এটা ওপর নিচে কোনো ব্যাপার না, CH2, এই যে CH2 আর এই CH3টা এখানে চলে এসছে, ওকে। নেক্সট স্টেপে কী হবে, এখানকার একটা হাইড্রোজেন এখানে পড়বে, পড়লে কেমন দেখতে হবে, CH3 এই বন্ডটা এখানে পড়েছে, সো ডবল বন্ড CH, এখানে বন্ড দিয়ে CH3, ঠিক আছে। সো তুমি ভেবে দেখো কেন এটা জাম করলো, তোমার মনে প্রশ্ন জাগছে। দেখো জাম করলে খেয়াল করে দেখো, এ তখন 3 ডিগ্রি হওয়ার চান্স থাকে, তাই না। এই কারণে এই 1 ডিগ্রি হওয়া সত্ত্বেও, যেহেতু একটা গ্রুপ চলে মানে জাম করে গেলেই 3 ডিগ্রি হতে পারে, তাইও E1 মেকানিজম এর মধ্যে দিয়ে সে যাচ্ছে। তাই পরীক্ষার সময় এমনই কিছু এক্সেপশনাল MCQ দিয়ে দেবে যেখানে কিনা তোমার 1 ডিগ্রি কিন্তু E1 মেকানিজমের মধ্যে দিয়ে যাবে, ওকে। এখানে আরেকটি কথা বলার আছে তোমার কাছে, ম্যাক্সিমাম টাইমে এটা E2 করে, কিন্তু E2 করবার পরও অনেক সময় রিঅ্যারেঞ্জমেন্ট হয়। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেমন মনে করো CH3 CH2 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 OH। সো প্রথমে H2 এর ওপর দিলে এটাকে কনসেন্ট্রেটেড, সো H প্লাস পেলো, এই লোন পেয়ার দিয়ে H প্লাসটাকে নিল, রাইট। তাহলে CH3 CH2 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 এই লোন পেয়ার দিয়ে নিলে এটা কী হবে, OH2 প্লাস। এবার কী হবে, এখানকার যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা পড়বে, এটা বেরিয়ে যাবে, এটাকে অ্যান্টি প্রিপ্লানার আকারে লিখে রাখো, OH2 প্লাস, এটা বেরিয়ে গেল। তাহলে দেখতে কেমন হচ্ছে, CH3 CH2 CH, এটা এখানে পড়ে CH2 হচ্ছে, ওকে। আমি কি করলাম, এই জায়গাটা, এই কম্পাউন্ডটাকে আমি কি করলাম, টটোমারিজম করলাম। কেমন টটোমারিজম করলাম, না এর পাশের কার্বন মানে এই যে হাইড্রোজেনটা, এটা পড়লো, এটা ওপরে উঠে গেল, তাহলে CH3 CH, এই বন্ডটা এখানে পড়েছে, দ্যাট ইজ ডবল বন্ড CH, এটা উপরে উঠে গিয়ে CH3 হয়েছে। তুমি এখন প্রশ্ন করবে যে কেন এটা হলো, তার কারণটা হলো এই ডবল বন্ডটাকে গোল পাকিয়ে দাও, পাশের কার্বনটাকে আমরা দেখি, তাই তো, পাশের কার্বনটাকে আলফা কার্বন বলি, এবং তার সঙ্গে যে হাইড্রোজেনগুলো অ্যাটাচ আছে আলফা হাইড্রোজেন বলে। সো এই কম্পাউন্ডটায় আলফা হাইড্রোজেনের সংখ্যা কটা, এখানে 3টে, এখানে 3টে, মানে 6টা আলফা হাইড্রোজেন। এই জায়গাটায় চলে এসছো, এই কম্পাউন্ডটার মধ্যে তুমি এই ডবল বন্ডটাকে গোল পাকিয়ে দাও, পাশের কার্বনটাকে আলফা কার্বন বলে, সো আলফা পরেরটাকে বিটা বলে,
আলফা কার্বনে কটা হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন। সো আলফা হাইড্রোজেনের সংখ্যা দুটো। আর আমরা এটা জানি ভালো করে, যার যত আলফা হাইড্রোজেন বেশি তত সে হাইপার কনজুগেশন করে, এবং হাইপার কনজুগেশন করলে সে তত স্টেবল হয়। সো আমরা যদি এইটা এবং এইটার মধ্যে কম্পেয়ার করতে থাকি তাহলে সেকেন্ড কম্পাউন্ডটা বেশি স্টেবল। তার মানে এই 1 ডিগ্রি অ্যালকোহল একটা হাইড্রোজেন বার করে দিয়ে যে অ্যালকিনটা তৈরি করলো, মনে করলে হাইপার কনজুগেশন করেও মোর স্টেবল অ্যালকিনে পরিণত হতে পারে। ওকে, তাহলে এখানে একটা জিনিস শিখলে 1 ডিগ্রি অ্যালকোহলও কিনা এই পথে যেতে পারে, এই পথে গেলে একটা রিঅ্যারেঞ্জমেন্টের ব্যাপারও থাকে। এবার শুধুমাত্র E1 রিয়াকশান হচ্ছে 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল বা রেজোন্যান্স স্টেবিলাইজড অ্যালকোহল রয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু রিঅ্যারেঞ্জমেন্টটা পসিবল। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমার কাছে নিয়ে, তুমি বুঝতে পারবে। মনে করো তোমার কাছে এমন ধরনের একটা কম্পাউন্ড আমি নিলাম। ওকে, তো প্রথমে H+ দিলে, এই লোন পেয়ার দিয়ে কি করবে? H+টাকে নেবে, নিলে কেমন দেখতে হয়? OH2+, এবং এখানে PH গ্রুপ মানে ফিনাইল গ্রুপ রয়েছে। তো এটা ভালো করে তাকিয়ে দেখো, এটা কত ডিগ্রি অ্যালকোহল? দুটো গ্রুপ আছে, তার মানে এটা 2 ডিগ্রি অ্যালকোহল, রাইট? তারপরে OH2+টা এটা বেরিয়ে চলে গেল, বেরিয়ে চলে যাওয়ার পর এখানে পজিটিভ চার্জ তৈরি হয়েছে, এটা PH। তো 2 ডিগ্রি অ্যালকোহল নর্মালি কী হবে? তারপরে হাইড্রোজেনটাকে নেবে, হাইড্রোজেনটা পড়ে রিয়াকশানটা হবে, এটাই তুমি ভাববে। আমি এখানে বলবো একটা কথা, এই জায়গাটায় কি হবে? এই হাইড্রোজেনটা এখানে পড়ে ডবল বন্ড করবে না, কি করবে? এই হাইড্রোজেনটা এই প্লাসের কাছে চলে আসবে। এখন প্রশ্ন হলো তোমার কাছে, কেন হাইড্রোজেনটা এই প্লাসটার কাছে চলে এলো? হাইড্রোজেনটা এখানে চলে আসলে এখানে প্লাসটা তৈরি হবে। দেখো কেন হলো এটা। এই জায়গাটায় কত ডিগ্রি অ্যালকোহল, এই কার্বোক্যাটায়ন ছিল 2 ডিগ্রি, কিন্তু এখানের হাইড্রোজেনটা এখানে চলে আসবার ফলে এখানে দেখো কটা গ্রুপ আছে? 1 2 3টে, মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সো 2 ডিগ্রির থেকে 3 ডিগ্রি বেশি স্টেবল হয় আমরা জানি। সো এখানে হাইড্রোজেনটা এখানে চলে আসবে। শুধু তাই নয়, এই যে ফিনাইল গ্রুপ মানে কি? যে বেসিক্যালি একটা C6H5, এই কার্বোক্যাটায়নটাকে রেজোন্যান্স করেও স্টেবল করবে। সো এখানে দুটো অ্যাডভান্টেজ আছে, 2 ডিগ্রি টু 3 ডিগ্রি আসবে, প্লাস 3 ডিগ্রিতে আসলে সে রেজোন্যান্স করে স্টেবল হবে। এই কারণের জন্য এখানে এই হাইড্রোজেন মাইগ্রেশনটা ঘটে থাকে। সো আমার কাছে এই অবস্থায় এইটাকেই আবার ভালো করে একটু এঁকে নিচ্ছি। পিএইচ রইল, ফিনাইল গ্রুপ, তারপর এখানকার হাইড্রোজেনটা পড়ে এটাকে প্রোডাক্টটা তৈরি করবে। তুমি এখন প্রশ্ন করতেই পারো যে এখানকার হাইড্রোজেন পড়েও যদি করতে একই প্রোডাক্ট হতো। হ্যাঁ হতো, এক্ষেত্রে একই হচ্ছে, কিন্তু সবসময় কিন্তু একই হবে না। মনে করো এখানে একটা অন্য গ্রুপ রইলো, এখানে একটা অন্য গ্রুপ রইলো, তাহলে তো একই রকম দেখতে হবে না, তাই না? সব প্রপার মেকানিজমটা তোমাকে জানতে হবে। তাহলে বুঝতেই পারলে এই মাইগ্রেশন ব্যাপারটা সবসময় কিন্তু ঘটতে পারে। এখন প্রশ্ন হলো কোন গ্রুপ ভালো মাইগ্রেট করবে, কি করে বুঝবো? না, হাইড্রোজেন সব থেকে ভালো মাইগ্রেট করে। এই যে মাইগ্রেশনটা হচ্ছে হাইড্রোজেন সব থেকে ভালো করে, তারপর ইলেকট্রন পুশ করলে করে, তারপর ইলেকট্রন সবার লাস্টে একেবারে পুল করে নিলে করে। আর পুশের মধ্যে আমরা জানি প্লাস আর ইফেক্টের জন্য বেশি হয়, প্লাস আই ইফেক্টের জন্য তারপর হয়ে থাকে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সেই এক্সাম্পলটা দেওয়ার জন্য আমার কাছে দুটো ওএইচ গ্রুপ আছে, নাম্বার অফ ওএইচ গ্রুপ দুটো আছে, তার ডিহাইড্রেশন রিয়াকশান আমি দেখাচ্ছি। এমন একটা এক্সাম্পল হলো আমার কাছে, মনে করো পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্টের এইটা। আমি কি বলেছিলাম যে এক্ষেত্রে দুটো ওএইচ গ্রুপ আমার কাছে আছে। মনে রাখবে ডিহাইড্রেশন রিয়াকশান হওয়ার সময় যদি একটা ওএইচ গ্রুপ থাকে তখন ডবল বন্ড ফর্ম করে,
এবং তুমি অবজার্ভ করেছো এই যে প্রসেসগুলো করলে বা শিখলে এতক্ষণ ধর সব দেখো ডবল বন্ড তৈরি হচ্ছে। কিন্তু যদি কারোর মধ্যে দুটো ওইচ গ্রুপ থাকে তখন যেটা তৈরি হয় সেটা হলো কার্বনিল গ্রুপ, কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়। সো আমরা এখন যেটা করব সেখানে কার্বনিল কম্পাউন্ড ফর্ম করছে সেটা আমরা দেখব। সো এরকম একটা কম্পাউন্ড নিলাম, ঠিক আছে। তুমি প্রথমে এইচ প্লাস দিলে, পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট, এটা অক্সিজেনের দুটো লোন পেয়ার এইচ প্লাসটাকে নিল। সো দেখতে কেমন হবে? OH2 প্লাস CH3H CH3H আর এখানে OH। ওকে, এটা বেরিয়ে চলে গেল, ঠিক আছে। ফলে এখানে কি হচ্ছে? কার্বোক্যাটন তৈরি হচ্ছে H CH3OH, রাইট। এটা অনেকটা দেখো, এটা যেহেতু 2 ডিগ্রি, তার মানে U1 মেকানিজমের মতনই হলো। দেখো U1 মেকানিজমের মতনই হলো, কার্বোক্যাটন তৈরি হয়ে আমার আলটিমেটলি রিয়াকশানটা হচ্ছে। সো আমার এখানে কার্বোক্যাটন ফর্ম করেছে। ওকে, এই কার্বোক্যাটন তৈরি হওয়ার পর পাশের কার্বন থেকে, মনে করো CH3 আর H আছে, এই দুজনের মধ্যে একজন এখানে মাইগ্রেট করে আসবে। এখন কে মাইগ্রেট করবে সেটা ডিপেন্ড করবে টোটালি এই দুজনের মধ্যে কার মাইগ্রেটিং পাওয়ারটা বেশি, CH3-র বেশি না H-এর বেশি। দেখো আমি এখানে কিন্তু মাইগ্রেশন পাওয়ার সম্পর্কে বলেছি। সবচেয়ে ভালো বাড়ির সব থেকে ছোট ছেলে হাইড্রোজেন, তার সবচেয়ে বেশি হয়, তারপর পুশ, আর সবচেয়ে বাজে হয় পুল করে নিলে। পুশের ক্ষেত্রে প্লাস আর এফেক্টের বেশি হবে, তারপর হলো প্লাস আই এফেক্ট। সো ফ্রেন্ড, এখানে CH3 এবং H আছে, এই দুজনের মধ্যে কার মাইগ্রেশন পাওয়ারটা বেশি হবে? অবভিয়াসলি H-এর হবে, কারণ H-এর সব থেকে ছোটো সাইজ। সো H-টা কী হবে? অ্যাটমটা এখানে মাইগ্রেট করে যাবে। পড়ে থাকছে CH3C, হাইড্রোজেন চলে গেলে এখানে পজিটিভ চার্জ, এখানে OH, হাইড্রোজেন এখানে চলে এসছে। এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে কেন এইখানে মাইগ্রেট করে গেল? বিকজ এখানেও 2 ডিগ্রি ছিল, দুটো গ্রুপ ছিল, এখানেও 2 ডিগ্রি। অ্যাডভান্টেজ হলো এখানে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে পুশ করে এটাকে স্টেবল করে দিচ্ছে। সো এই লোন পেয়ার দিয়ে পুশ করে স্টেবল করে দেওয়ার জন্য আলটিমেটলি CH3C ডবল বন্ড ও চলে আসছে প্লাস, বিকজ অক্সিজেন লোন পেয়ার দিয়ে দিয়েছে H CH3। পরবর্তীকালে এই অক্সিজেনের লোন পেয়ারটা হাইড্রোজেনটা পড়ে নিউট্রালাইজড হলো। সো CH3C ডবল বন্ড ও CH CH3। ক্লিয়ার? কোন গ্রুপ মাইগ্রেট করবে, কোন গ্রুপ মাইগ্রেট করবে না, এটা সম্পর্কে আশা করব মোটামুটি একটা নলেজ তুমি গেইন করতে পেরেছো। আমরা এরকমই আরেকটি মাইগ্রেশন রিয়াকশান দেখছি, তোমাকে বলতে হবে আলটিমেটলি রিয়াকশানটার মধ্যে কোন গ্রুপটা মাইগ্রেট করবে। আর একটা কথা, এক্ষেত্রে দুদিকেই কিন্তু একই রকম দেখতে বলে যে কোনো একটা OH দিয়ে H প্লাসটাকে নিয়েছে। আমার সিচুয়েশান এমন থাকবে দুদিকটা একই রকম দেখতে হবে না। যখন দুদিকটা একই রকম দেখতে হবে না তখন আমি দেখব আলটিমেটলি দেখো কার্বোক্যাটন তৈরি হচ্ছে। সো দিস স্টেপ ইজ দ্য RD স্টেপ। কোনো একটা রিয়াকশানে RD স্টেপ জানাটা খুব দরকার। RD স্টেপটাকে বলা হয় স্লো স্টেপ বা রেট ডিটারমিনিং স্টেপ, তার মানে কার্বোক্যাটনের স্টেবিলিটির উপর ডিপেন্ড করছে। সো আমি দেখব কোন কার্বনে কার্বোক্যাটনটা মোর স্টেবল, সেই কার্বনে কিনা রিয়াকশানটা হবে। আমি একটা এক্সাম্পলে আসছি, তুমি একটু ভালো করে দেখবার চেষ্টা করো, ঠিক আছে। এক্সাম্পলটা হলো এইরকম যে CH3OH CH2OH এই কম্পাউন্ডটা আমাকে দিয়েছে। তো বুঝতেই পারছো দুটো OH গ্রুপ আছে, মানে পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট হবে। এখন প্রশ্ন, এই হাইড্রোজেনটাকে নিয়ে হবে না এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে হবে না এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে হবে? তুমি একটু কল্পনা কর নাও, OH বেরিয়ে গেলে এখানে দেখো প্লাস হচ্ছে, প্লাস হওয়ার সময় দেখো 3টে গ্রুপ রয়েছে, মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে। আর এটা যদি বেরিয়ে যায় দেখো একটা গ্রুপ আছে, তার মানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল। সো ফ্রেন্ড, এই অক্সিজেনের লোন পেয়ারটা দিয়ে H প্লাসটাকে নেবে।
তাহলে নিলে কেমন দেখতে হচ্ছে, CH3 OH চলে গেছে, মানে OH2 প্লাস হচ্ছে, CH2 আর এখানে OH হচ্ছে, রাইট। নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে এই বন্ডটাকে বেরিয়ে যাবে, বিকজ কার্বোক্যাটায়নটা তৈরি করতে হবে তো, না? তো CH3 প্লাস CH2, এটা হচ্ছে OH, ঠিক আছে। এখানে কেন হলো না বুঝতে পারলে, কারণ এইখানে হলে প্লাসটা এই কার্বনের মাথায় হবে, একটা গ্রুপ পুশ করছে মানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে, আর এটা বেরিয়ে গেলে দেখো 3টে গ্রুপ আছে, তার মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে, এবং 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল। তো পাশের দেখো দুটোই হাইড্রোজেন আছে, সো দুটো হাইড্রোজেনের মধ্যে কী হবে, একটা হাইড্রোজেন এখানে মাইগ্রেট করে চলে আসবে প্লাসের কাছে, তাই তো শিখলে একটু আগে, প্লাসটা তৈরি হয় তারপর মাইগ্রেট করে। পুরো জিনিসটাকে কিন্তু নিজের মধ্যে কল্পনা করে নাও, ভেবে নাও, দেন তুমি পারবে করতে। এটা OH আছে। নেক্সট স্টেপে কী হবে, এই বন্ডটা পড়বে, লোন পেয়ার দিয়েও করতে পারো, আমি একটা স্টেপে বন্ড ফেলেই করে দিচ্ছি, ওকে। তো এইটা হবে আমার কাছে কিনা প্রোডাক্ট, ওকে। তাহলে এই কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। কার্বোক্যাটায়ন কোথায় ফর্ম করে, যেমন আমি তোমাকে বলছি, যদি তোমার কাছে এই রকম থেকে থাকে, এখানে OH থাকে এবং এখানে OH থাকে, রিংয়ের মধ্যে কার্বোক্যাটায়ন কিন্তু ফর্ম করতে পারে না, মানে পারে না, অতটা স্টেবল হয় না। তার মানে কোথায় কার্বোক্যাটায়ন ফর্ম করবে, এটাকে চুজ করবে। সো কার্বোক্যাটায়ন কোথায় ফর্ম করবে এবং কোন গ্রুপ মাইগ্রেট করবে, এই দুটো কনসেপ্ট কিন্তু আমাদের থাকা দরকার। তাহলে আমরা MCQ কোশ্চেনে আসার আগে ডিহাইড্রেশন রিঅ্যাকশান সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া আমরা করে ফেলেছি। আবারও বলছি, ডিহাইড্রেশন রিঅ্যাকশান কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় দেয়। আমরা MCQ কোশ্চেনের পর করব, কিন্তু তার আগে একটু ভালো করে আমরা ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছি কী ছিল ডিহাইড্রেশন রিঅ্যাকশান। একটা OH গ্রুপে, দুটো OH গ্রুপে কার্বনিল কম্পাউন্ড তৈরি হবে, যেটা পিনাকোল রিঅ্যারেঞ্জমেন্ট। একটা যদি OH গ্রুপ থাকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি না রেজোন্যান্স স্টেবিলাইজ দেখব। যদি 1 ডিগ্রি দেখি E2 মেকানিজম মেনলি করে, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি দিলে E1 মেকানিজম করে। এটা কখনো E1 করে যখন আমার কাছে কার্বোক্যাটায়ন একটা গ্রুপ মাইগ্রেট করলে কার্বোক্যাটায়নটা 3 ডিগ্রি হতে পারে, তখন এটা E1 মেকানিজম করে, ওকে। আদারওয়াইজ এরা সবসময় E1 মেকানিজম করে, এবং কার্বোক্যাটায়ন স্টেবিলিটি অনুসারে কখনো মাইগ্রেট করেও রিয়াকশানটা হতে পারে। আর একটা জিনিস হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি দুটো যদি OH গ্রুপ থেকে থাকে, তখন পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট হয়। এই পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্টের সময় দুটো জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হলো যে পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্টের সময় আমার কাছে কোন গ্রুপটা মাইগ্রেট করবে, এটা একটা মনে রাখতে হবে। আর 2 নম্বর যেটা মনে রাখতে হবে, কোন জায়গাটায় কার্বোক্যাটায়ন তৈরি হবে। আর প্রতিটা ক্ষেত্রেই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যত কার্বোক্যাটায়ন স্টেবল হবে তত ডিহাইড্রেশন রিঅ্যাকশান ফাস্ট হবে। তো এই ছিল আমার কাছে কনসেপ্ট যে কোনো ডিহাইড্রেশন রিঅ্যাকশান সম্পর্কে। কিন্তু MCQগুলো না শিখলে তুমি কোনোভাবে কোনো এক্সামে করতে পারবে না। তো আমরা এখন অজস্র MCQ শিখব, আশা করব এটা থেকে যে নলেজ তুমি পাবে সেই নলেজটা দিয়ে যে কোনো কোশ্চেন করতে পারবে। সো আমরা MCQ করব। সো আমাদের প্রথম MCQ কোশ্চেনটায় আসছি। এইটা হলো একটা রিঅ্যাকশান যেখানে অ্যালকিন তৈরি হয়েছে, বলেছে এইটা কোন মেকানিজমের মধ্যে দিয়ে যাবে। প্রাইমারি অ্যালকোহল হলে E2 হবে, তাই তো আমি বলেছিলাম, কারণ কার্বোক্যাটায়নটা স্টেবল নয়। আর সেকেন্ডারি হলে E1 হবে, সেটাই আমি বলেছিলাম তোমাকে পয়েন্টে। মনে করে দেখো যে আমি তোমাকে কিন্তু পয়েন্ট আমি এটাই শিখিয়েছিলাম, দেখো ভাগ করে দিয়ে, ওকে। সো আমার কাছে অপশান C হবে, বোথ কম্পাউন্ডটা, বোথ অফ দিস রাইট, মানে 1 এবং 2 দুখানা যে স্টেটমেন্ট দেওয়া আছে, দুটো স্টেটমেন্টই রাইট। পরের কোশ্চেনটা আছে, পরের কোশ্চেনটার ক্ষেত্রে তাকিয়ে দেখো যে কোনটা বলেছে ফার্স্ট হবে। না, ফার্স্ট সেটাই হবে যার কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। সো এখানে যদি OHটা বাদ চলে যায়, এখানে প্লাস হবে, মানে 3 ডিগ্রি। এখানে যদি OHটা বাদ চলে যায়, মানে দুটো গ্রুপ পুশ করছে, মানে 2 ডিগ্রি। এখানে যদি OHটা বাদ চলে যায়, তার মানে একটা গ্রুপ পুশ করছে, মানে 1 ডিগ্রি। কোনটা বেশি স্টেবল? সবসময় 3 ডিগ্রি বেশি স্টেবল, তার মানে থার্ডেরটা হবে, তারপর সেকেন্ডেরটা, তারপর একেরটা। তো থার্ড, সেকেন্ড, 1।
কারণ কার্বোক্যাটায়ন যতটা স্টেবল। দেখো তুমি আমাকে এখন প্রশ্ন করতেই পারো যে আমি তো 1 ডিগ্রির ক্ষেত্রে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি নিয়ে বলিনি, তাহলে তুমি এখানে সবসময় কার্বোক্যাটায়নের স্টেবিলিটির কথা কেন বলছো? দেখো 1 ডিগ্রির ক্ষেত্রেও দেখো আলটিমেটলি কিন্তু গ্রুপ মাইগ্রেট করে কার্বোক্যাটায়ন স্টেবল হয়েছিল, বা অনেক সময় এই ওয়েজটা বেরিয়ে গেছিলো কিন্তু এই হাইড্রোজেনটা পড়ে আবার রেজোন্যান্স করে এইটা হয়েছিল। তো সেই অর্থে দেখতে গেলে সবগুলোই কিন্তু কার্বোক্যাটায়ন স্টেবিলিটির জন্য। কারণ এইটা হাইড্রোজেনটা এখানে পড়লো কেন? তার কারণ এই কার্বোক্যাটায়নটা স্টেবল ছিল না বলে। যদি এখানে হাইড্রোজেনটা মাইগ্রেট করে করতো তখন কিন্তু সেই স্টেবিলিটিই পেতে এবং এই প্রোডাক্টটাই তৈরি হতো। তাই আমি অলওয়েজ কিনা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি নিয়েই চিন্তা করব, আর অন্য কিছুর দিকে ফোকাস করব না এমসিকিউ কোশ্চেনগুলো করবার সময়। ওকে, তাই ডিহাইড্রেশন কার ভালো হবে? সিম্পল কথা, যার কার্বোক্যাটায়ন বেশি স্টেবল। এটার ক্ষেত্রে চলে এসো, দেখো খেয়াল করে দেখো এখানে ওয়েস্টে যে চলে যায় 2 ডিগ্রি তো হচ্ছে, দুটো গ্রুপ পুশ করছে, 2 ডিগ্রি তো হচ্ছে, অ্যাডিশনালি এখানে ফিনাইল রিং কী করছে? রেজোন্যান্স করছে। এই যে ডবল বন্ডগুলো রেজোন্যান্স করছে। এইখানে দেখো পিএইচটা দূরে রয়েছে, রেজোন্যান্সের কোনো ব্যাপার নেই, শুধু 2 ডিগ্রি। তার মানে এটা 2 ডিগ্রি প্লাস রেজোন্যান্স, আর এটা শুধু 2 ডিগ্রি। এখানের ক্ষেত্রে চলে আসে, এখানে দেখো একটা গ্রুপ পুশ করছে মানে 1 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি প্লাস রেজোন্যান্সটা ফার্স্ট হবে, এটা শুধু 2 ডিগ্রি মানে সেকেন্ড পজিশনে থাকবে, আর এটা একটা গ্রুপ পুশ করছে মানে 3 ডিগ্রি 1 ডিগ্রি মানে এটা থার্ড পজিশনে থাকবে। সো 1 2 3 ইজ দ্য অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা এসে আমাকে জানতে চেয়েছে কোনটা বেশি স্টেবল কার্বোক্যাটায়ন। দেখো এইটা যদি চলে যায় প্লাস হয়, দেখো 3টে গ্রুপ রয়েছে 3 ডিগ্রি, এটা যদি ওইসটা চলে যায়, ওইসটাকে বাদ দিয়ে ভাববে সবসময়, তার মানে এটাও 3 ডিগ্রি। এটার ক্ষেত্রে যদি চলে যায়, দেখো দুটো গ্রুপ রয়েছে মানে 2 ডিগ্রি, কিন্তু এটার একটা অ্যাডভান্টেজ আছে, 3 ডিগ্রি প্লাস এই ডবল বন্ডটা রেজোন্যান্স করতে পারছে। সো 3 ডিগ্রি প্লাস রেজোন্যান্স, আর এটা শুধু 3 ডিগ্রি আর এটা 2 ডিগ্রি। তো এটা ফার্স্ট, কারণ 3 ডিগ্রি প্লাস রেজোন্যান্স, এখানে শুধু 3 ডিগ্রি মানে এটা সেকেন্ড পজিশনে থাকছে, আর এটা হলো থার্ড। রাইট, তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, বুঝতে পারছো? তার মানে বি হবে অ্যান্সার। তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে সবসময়। এই 3টার ক্ষেত্রে চলে এসছো। প্রথম কথা বলি, ওয়েজ গ্রুপগুলোকে বাদ দিয়ে ভাবো, মানে ওয়েজ গ্রুপগুলোকে বাদ দিয়ে সেখানে প্লাস আছে ভেবে না। তাহলে যদি সেটা ভাবো, তুমি এটা খেয়াল করে দেখো তো, এই যে প্লাসটা হচ্ছে ব্রিজ হেডেড না? আমি তোমাকে কিন্তু একটু আগে শিখেছি যে যদি এরকম ধরনের কার্বোক্যাটায়ন পাও বা ডবল বন্ড পাও, সে হাইলি আনস্টেবল কিন্তু। ওকে, সো এটা সবার লাস্টে চলে গেল, একবার থার্ডে। এবার দেখো এটাও ব্রিজ হেডেড না, কারণ এখানে যে প্লাসটা হচ্ছে ব্রিজের মাথায় তো হচ্ছে না, সাই পাশেরটাই হচ্ছে। এটা ব্রিজ হেডেডের প্রশ্নই নেই, কারণ ব্রিজ কম্পাউন্ডই নেই। ব্রিজ কাকে বলে? ব্রিজ মানে যেমন রিং হবার আছে তার সঙ্গে ওপরে আর একটা রয়েছে, মানে ব্রিজ মানে সেতু, তাই না? এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার যদি করি আমরা, এখানে একটা দেখো বেঞ্জিন জাতীয় রিং আছে, এবং রিং থাকলে কী হবে? রেজোন্যান্স করবে। সো রেজোন্যান্স করবার জন্য এটা বেশি স্টেবল হবে, তাই তো? তার মানে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, আর এটা হলো থার্ড। তার মানে 3 1 2 3 1 2 মানে সি হবে অ্যান্সার। তারপরটা চলে এসো, একই রকমভাবে দেখো এটা যদি চলে যায়, দেখো 3টে গ্রুপ পোস্ট করছে মানে 3 ডিগ্রি। এটার ক্ষেত্রে তাকিয়ে দেখো, এটার ক্ষেত্রে দুটো গ্রুপ পোস্ট করছে মানে 2 ডিগ্রি। এটার ক্ষেত্রে যদি চলে যায়, দেখো 3টে রয়েছে মানে এটাও 3 ডিগ্রি। অ্যাডিশনালি কি এখানে পিএইচ রয়েছে, পিএইচ মানে ফিনাইল রিং রয়েছে, ফলে এই ডবল বন্ডে কি হচ্ছে? রেজোন্যান্স করতে পারছে। তার মানে 3 ডিগ্রি প্লাস রেজোন্যান্স, তার মানে এটা ফার্স্ট। এটা শুধুমাত্র 3 ডিগ্রি মানে এটা সেকেন্ড, কারণ কার্বোক্যাটায়ন যত বেশি স্টেবল, ডিহাইড্রেশন তত ফাস্ট। সিম্পল কথা। আর এখানে শুধুমাত্র দুটো গ্রুপ পুশ করছে, তার মানে 2 ডিগ্রি মানে এটা থার্ড পজিশনে রয়েছে। তার মানে 3 1 2। সো 3 1 2 মানে ডি অ্যান্সার। এবার এখানটা চলে আসো, দেখো ওইসটা যদি এখানে বেরিয়ে যায়, এখানে প্লাস মানে 3টে গ্রুপ রয়েছে, রাইট? সো এটা 3 ডিগ্রি। এখানে ওয়েস্টটা যদি বেরিয়ে যায়, দেখো দুটো গ্রুপ রয়েছে মানে 2 ডিগ্রি। এখানে ওয়েস্টটা যদি বেরিয়ে যায়, এখানে প্লাস হবে, তার মানে দুটো গ্রুপ রয়েছে মানে 2 ডিগ্রি। সো 3 ডিগ্রি হওয়ার জন্য এ জিতে গেল। শুধু এটা ফার্স্ট হলো তা না, সেকেন্ডলি এই যে প্লাসটা রয়েছে এই ডবল বন্ডটা রেজোন্যান্সও করতে পারছে, তার মানে 3 ডিগ্রি প্লাস রেজোন্যান্স। ঠিক আছে,
এখানে দেখো বেরিয়ে গেলে 2 ডিগ্রি প্লাস এই ডবল বন্ডটা এখানে পড়ে রেজোন্যান্স করতে পারছে, তার মানে 2 ডিগ্রি প্লাস রেজোন্যান্স। এটার ক্ষেত্রে দেখো বেরিয়ে গেলে শুধু 2 ডিগ্রি, এটা দুটো গ্রুপ রয়েছে মানে 2 ডিগ্রি, কোনো রেজোন্যান্স নেই। তাহলে সব থেকে কে ফার্স্ট হবে? 3 ডিগ্রি ফার্স্ট, বিকজ রেজোন্যান্স দুজনের ক্ষেত্রেই হচ্ছে। সো এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এবং দিস ওয়ান ইজ থার্ড। তার মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেনটা চলে এসো। দেখো খেয়াল করে দেখো, এখানে যদি ওয়েজটা বেরিয়ে চলে যায়, দেখো 3টে গ্রুপ রয়েছে মানে 3 ডিগ্রি। এখানে ওয়েজটা বেরিয়ে চলে গেলে দেখো 2টো গ্রুপ রয়েছে মানে 2 ডিগ্রি। এখানে ওয়েজটা চলে গেলে দেখো একটা গ্রুপ রয়েছে মানে 1 ডিগ্রি। তো কোনটা ফার্স্ট হয়? 3 ডিগ্রি। সো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, মানে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। অপশান এ। ওকে, নেক্সট কোশ্চেনে আসো। আমার কাছে জানতে চেয়েছে যে এই কম্পাউন্ডটাকে H3PO4 দিলে কী হবে। দেখো এটা দেখে কনফিউজ হও না, কিন্তু আমি ওই জন্য তোমাকে বলেছি যারা ওয়াটার মলিকুল বার করতে পারে, শুধু সালফিউরিক অ্যাসিড থাকবে সবসময় তা কিন্তু নয়, H3PO4ও কিন্তু ওয়াটার মলিকুল বার করে দিতে পারে বা ডিহাইড্রেশন করে। দেখো এই কম্পাউন্ডটা খেয়াল করে দেখো, এই কম্পাউন্ডটার এইটা সেম, তার মানে একই রকমভাবে হবে। তারপর হাইড্রোজেনটা এখানে পড়ে টটোমারিজম করে করে এরকম একটা স্টেবল অ্যালকিন তৈরি করবে, রাইট? সো এটা হবে অ্যান্সার, তার মানে অ্যান্সার বি। ওকে, নেক্সট স্টেপটায় আসছে, বলেছে আমার কাছে বিউটানল। বিউটানল মানে কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল কোন পাথের মধ্যে দিয়ে যাবে? দেখো তোমাকে কি শিখিয়েছি, E2 পাথের মধ্যে দিয়ে যাবে, তাই তো? তার মানে অ্যান্সার আমার হবে বি। দেখো বি এরটা কী বলেছে, E2 পাথের মধ্যে দিয়ে যাবে বলে এখানে মেকানিজমটাও করা আছে। দেখো মেকানিজমটা করা আছে, এবং তারপর দেখো হাইড্রোজেন, তারপর দেখো এরকমভাবে হয়েছে। ওকে, নেক্সট আমরা আসছি, বলেছে যে একটা কথা বলে রাখি, কেউ যেন এই মেকানিজমটা দেখে একটু কনফিউজ হয়েও না। দেখবে আমি তোমাকে ভিডিওটায় একটু আগেই আমি বলেছি যে আমি এইখানে কার্বোক্যাটায়নটাকে স্টেবল কার্বোক্যাটায়ন করে এখানকার হাইড্রোজেনটাকেও শিফট করতে পারি, আদারওয়াইজ ডবল বন্ড করে ডবল বন্ডটাকেও টটোমারিজম করতে পারি, তাই তো? তো এটা E2 পাথের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু হবার পর এখানে কি হচ্ছে, হাইড্রোজেনটা শিফট করে রিয়াকশানটা হচ্ছে। ওকে, সো এটা খেয়াল করবে, কিন্তু ডবল বন্ড তৈরি হওয়ার পর আবার এটা রিয়াকশান করেছে। মানে আমি যেটা টটোমারিজম করেছি, এখানে টটোমারিজম না করে এখানে ডবল বন্ডটাকে আবার H+ দিয়ে রিয়াকশান করিয়েছে, একই ব্যাপারে। হ্যাঁ, ওটা কিন্তু টটোমারিজমেরই মতন, কারণ এই বন্ডটা উপরে ওঠা মানেই তো এখানে H+টা নেবে, একই ব্যাপার কিন্তু। হ্যাঁ, এনিওয়ে, বলেছে অ্যাসিড ক্যাটালিস্ট ডিহাইড্রেশন অ্যালকোহল কোনটা ফলো করে? সেটজেব রুল। সেটজেব মানে কি? ওই যে আমি কথাটা বললাম, যে ডবল বন্ডের আলফা হাইড্রোজেন বেশি সে বেশি স্টেবল হয়, এটাকে বলে সেটজেব রুল। সো অবশ্যই ফলো করছে, নইলে এখানে তো হাইড্রোজেন, এখানে তো ডবল বন্ডটা তো টটোমারিজম করতো না, তার মানে সেটজেব রুল অবশ্যই ফলো করছে। সেকেন্ড যেটা বলেছে কার্বনিয়াম রিঅ্যারেঞ্জমেন্ট। দেখো কার্বোক্যাটায়নে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট ঘটছে, এখানে কার্বোক্যাটায়নে দেখো রিঅ্যারেঞ্জমেন্ট ঘটছে। সো রিঅ্যারেঞ্জমেন্টও হচ্ছে এবং সেটজেব রুল হচ্ছে, মানে মোস্ট স্টেবল ডবল বন্ড বা অ্যালকিন বা অলিফিন বলা হয়, সেটার মধ্য দিয়ে রিয়াকশানটা যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমার কাছে অ্যান্সারটা হবে সি, মানে বোথ, দুটোই আমার কাছে হচ্ছে। নেক্সট আমরা আসছি, বলেছি অ্যাসিড ক্যাটালিস্ট ডিহাইড্রেশন অফ অ্যালকোহল হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রেট ডিটারমিনিং স্টেপ। দেখো তোমাকে রেট ডিটারমিনিং স্টেপটা কিন্তু শিখিয়েছি, যে কোনটা যখন এটা বেরিয়ে গিয়ে যখন কার্বোক্যাটায়নটা ফর্ম করছে, সেই কার্বোক্যাটায়ন ফর্মেশনটা কিন্তু রেট ডিটারমিনিং স্টেপ। দেখো এখানে কার্বোক্যাটায়ন কোনটা ফর্ম করছে, দেখো কার্বোক্যাটায়ন এখানে ফর্ম হয়েছে, দেখো বি অপশানটা, দেখো কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, রাইট? সুতরাং এইটা হবে তোমার কাছে রেট ডিটারমিনিং স্টেপ। তারপরে কোশ্চেনটা এই কম্পাউন্ডটা দিয়েছে, বলেছে স্টেবল কম্পাউন্ড কোনটা। সো সবার ফার্স্ট তুমি কি করবে, এটাকে বার করে দাও, দিয়ে এখানে প্লাস তৈরি করো, ঠিক আছে? প্লাস তৈরি হওয়ার পর কি পাশের হাইড্রোজেনটা পড়বে, সো এখানকার হাইড্রোজেনটা ফেলে আমি রিয়াকশানটা করব। তুমি এখন বলতেই পারো যে অনেক হাইড্রোজেন থাকতে কেন এই হাইড্রোজেনটা নিয়েছি, কারণ এই হাইড্রোজেনটা যদি তুমি ফেলে রিয়াকশানটা করো, তাহলে আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি পাবে। দেখো 3টে আলফা হাইড্রোজেন, 3টে এবং এখানে 3টে, তার মানে আলফা হাইড্রোজেনের সংখ্যা 9টা পাবে, সবচেয়ে বেশি আলফা হাইড্রোজেন।
আর তুমি এই দিকের হাইড্রোজেনটা ফেলেও করতে পারো, এইখানকার হাইড্রোজেন ফেলেও করতে পারো, তখন দেখবে আলফা হাইড্রোজেনের সংখ্যা কম হচ্ছে। সো মোস্ট স্টেবল প্রোডাক্ট হবে এইটা। সেই কম্পাউন্ডটা কোনটা রয়েছে? বি। তার মানে বি হবে অ্যান্সার। 232-এরটা এসো 232, এই কম্পাউন্ডটা H3PO4 দিয়েছে, দিয়ে বলেছে মেজর প্রোডাক্ট কোনটা, রাইট? দেখো এই কম্পাউন্ডটা নিয়েই কিন্তু আমি তোমাকে এক্সাম্পলে দেখিয়েছিলাম, এই যে, ঠিক আছে, কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, তারপর CH3টা মাইগ্রেট করেছিল, প্লাস হয়েছিল, তারপর পাশের হাইড্রোজেনটা পড়ে এখানে প্রোডাক্টটা তৈরি হয়েছিল, রাইট? সো এইটা হবে আমার কাছে অ্যান্সার। ওকে, এই যে প্রোডাক্টটা তৈরি হয়েছিল, সো এটা হবে আমার কাছে অ্যান্সার। তার মানে অ্যান্সার আমার কাছে এ। একটু আগে দেখলে করলাম। নেক্সট আমরা আসছি, দেখো প্রাইমারি অ্যালকোহল কি করতে পারে? তোমার রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারে, তাই তো? সো রিঅ্যারেঞ্জমেন্ট হবে অ্যান্সার। দেখো এটা প্রাইমারি অ্যালকোহল ছিল, এবং প্রাইমারি অ্যালকোহল থাকবার জন্য কি হচ্ছে, এখানকার রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তাই তো? রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। আচ্ছা, তারপরে কোশ্চেন বলেছে এই কম্পাউন্ডটায় স্টেবল, মানে এটা দিলে কি প্রোডাক্টটা তৈরি হবে। সো আমাদের এই যে রিয়াকশানগুলো রয়েছে এগুলো আমাদের করে করে দেখতে হবে। প্রথম হলো কার্বোক্যাটনটাকে তৈরি করে দাও, ওইচটাকে বাদ দিয়ে তুমি প্রথম লিখে ফেলো, ওইচটা বেরিয়ে চলে গেল, তাহলে বেরিয়ে চলে গেলে কেমন দেখতে হচ্ছে, এখানে প্লাস। ওকে, নেক্সট স্টেপে কী হবে? নেক্সট স্টেপে পাশের একটা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটা পড়বে। আমাকে দেখতে হবে কোন হাইড্রোজেনটা পড়লে স্টেবল ডবল বন্ড তৈরি হচ্ছে, মানে আলফা হাইড্রোজেনের সংখ্যা বেশি। এইখানকার হাইড্রোজেনটা পড়লে আলফা হাইড্রোজেনের সংখ্যা দেখবে কম হচ্ছে, ক্যালকুলেট করে দেখো, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি একটা, তোমার হয়তো কনফিউশন তৈরি হতে পারে। এখানকার হাইড্রোজেন যদি পড়তো, এখানে CH2 হচ্ছে, ঠিক আছে? এই দুজনের মধ্যে কিন্তু এ বেশি স্টেবল। কেন? দেখো এই ডবল বন্ডটাকে গোল পাকাও, পাশের কার্বনে চলে আসে, এখানে CH2 রয়েছে, এখানে পাশের কার্বনে CH2। ওকে, তার মানে এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, এখানে আলফা কার্বন। তার মানে আলফা হাইড্রোজেনের সংখ্যা কটা? 3টে, 2টো 5টা, 2টো 7টা আলফা, 7 আলফা হাইড্রোজেন। বাট ইন দ্যাট কেস এটা ডবল বন্ডটাকে গোল পাকালে, ডবল বন্ডের কার্বনটাকে আলফা কার্বন বলে না, তার পাশের কার্বনটাকে আলফা কার্বন বলে। সো এখানে কার্বনে হাইড্রোজেন আছে CH2, এখানে কার্বনে হাইড্রোজেন আছে CH2। সো আলফা হাইড্রোজেন কটা? 2টো, আর 2টো 4টে, তার মানে আলফা হাইড্রোজেনের সংখ্যা 4টে। সো এই দুজনের মধ্যে আলফা হাইড্রোজেনের সংখ্যা এটার বেশি, তার মানে এই হাইড্রোজেনটা পড়ে এখানে প্রোডাক্টটা তৈরি করবে। ওকে, সো আমার কাছে এইটা হবে অ্যান্সার। সো এই অ্যান্সারটা কোনটা আছে দেখো, এই অ্যান্সারটা হচ্ছে বি, তার মানে বি হবে অ্যান্সার। একই রকম এই কম্পাউন্ডটাই এই বইতে এই কোশ্চেনটাই রিপিট করা হয়েছে, ঠিক আছে? তার মানে এই প্রোডাক্টটাই হবে মেন প্রোডাক্ট, ঠিক আছে? জাস্ট রিপিট করা হয়েছে বইটা। আচ্ছা, এই কোশ্চেনটা তোমাকে বলেছে। সো একই রকম ওয়েস্টটাকে বার করে দাও, ঠিক আছে? তাহলে ওয়েস্টটাকে যদি বার করে দিই, ওয়েস্টটা বেরিয়ে চলে গেল, বেরিয়ে গেলে কেমন দেখতে হচ্ছে, এইখানে প্লাস। এবার দেখো কতগুলো জায়গা থেকে হাইড্রোজেন পড়তে পারে। এখানকার হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এই দুটো একই রকম দেখতে। আর এই 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 হাইড্রোজেনটা দেখো আলাদা রকম, তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তার মানে পসিবল কী কী হতে পারে? পসিবল তোমার কাছে এই হাইড্রোজেনটা পড়তে পারে, পড়ে এখানে ডবল বন্ড হতে পারে। আর একটা হতে পারে এই হাইড্রোজেনটা পড়তে পারে, ঠিক আছে? তোমাকে দেখতে হবে কোনটার ক্ষেত্রে বেশি স্টেবল, বা সেট জেপ অনুসারে কোনটা বেশি স্টেবল। সো আমরা যদি দেখি এই যে ডবল বন্ড আছে, ডবল বন্ডেরটাকে গোল পাকাও, তো পাশের কার্বনে চলে আসে, এটা পাশের কার্বন CH2, এখানে পাশের কার্বনে একটা হাইড্রোজেন, এখানে পাশের কার্বনে CH2। সো আলফা হাইড্রোজেনের সংখ্যা কটা? 2টো, 2টো 4টে, একটা 5টা, 5। সো আলফা হাইড্রোজেন ইজ 5। এখানে চলে আসছে এই যে কম্পাউন্ডটা রয়েছে, এখানে কি আছে? CH2, এখানে CH2, এখানে CH2, এখানে CH2। সো আলফা হাইড্রোজেনের সংখ্যা খেয়াল করো, 2টো, 2টো 4টে, 4, 6, 7, 8। সো হুইচ ওয়ান ইজ মোর স্টেবল? নিশ্চয়ই এটা বেশি স্টেবল, তাই না? সো আমাকে খেয়াল করতে হবে কিন্তু কার্বোক্যাটন তৈরি হওয়ার পর যে হাইড্রোজেনটা পরে অ্যালকিনটা তৈরি করবে, মানে ডবল বন্ডটা তৈরি করবে, আলটিমেটলি কোনটা স্টেবল? সো এই যে অ্যালকিনটা রয়েছে, সেই অ্যালকিনটা মোর স্টেবল, রাইট? সো আমার কাছে এটা কোনটা অ্যান্সারটা আছে দেখে নেবো। অ্যান্সারটা হলো বি, মানে বি হবে আমার কাছে অ্যান্সার। খেয়াল করতে হবে কিন্তু পরের কম্পাউন্ডটা দেখো, ওইচটাকে বাদ দিয়ে দাও আগে, ওইচটাকে বাদ দিয়ে এখানে যে প্লাসটা হচ্ছে, সেই প্লাসের স্ট্রাকচারটা আঁকছে।
দেখো আঁকলে তুমি অনেক কিছু জিনিস জানতে পারবে, ঠিক আছে। তাহলে প্লাসটা কোথায় হচ্ছে একবার দেখে নাও, এই কার্বনটায় হচ্ছে, রাইট। সো দেখো এই কার্বনটা প্লাস হচ্ছে। এটা কত ডিগ্রি কার্বন ভালো করে তাকিয়ে দেখো, দুটো গ্রুপ রয়েছে, তার মানে 2 ডিগ্রি কার্বন। এখানে একটা সুযোগ আছে, এখানকার হাইড্রোজেন যদি এখানে চলে আসে, দেখো তোমাকে এটা খুঁজতে হবে কিন্তু কোন গ্রুপটা মাইগ্রেট করলে স্টেবল হবে না হবে খুঁজতে হবে। তাই ভিডিওটা দেখবার পর কোশ্চেনগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে কিন্তু। আর আমি বারবার বলছি ডিহাইড্রেশনের উপর কিন্তু কোশ্চেন দেয়। হাইড্রোজেনটা এখানে চলে এলো, তার মানে এখানে কী হবে, প্লাস চার্জ তৈরি হলো, রাইট। তারপর প্লাসটা যেখানে রয়েছে বুঝতেই পারছো, এই হাইড্রোজেনটা পড়ে এখানে ডবল বন্ড তৈরি হবে, কারণ একটু আগেই দেখেছো কেন এটা পড়ে হয়েছিল, বেশি আলফা হাইড্রোজেন দিচ্ছে। সো এই হাইড্রোজেনটা পড়ে এখানে তৈরি হলো, তার মানে দেখতে কেমন হলো, দেখতে আমার কাছে এমন ধরনের কম্পাউন্ডটা ফর্ম করলো, রাইট। তো আমাকে খেয়াল করতে হবে কিন্তু এইটার বিউটি কি, বিউটিটা হলো এখানে 2 ডিগ্রি ছিল, এখানে হাইড্রোজেনটা এখানে মাইগ্রেট করে গিয়ে 3 ডিগ্রি হয়েছে, 3টে গ্রুপ পুশ করছে। তার মানে যদি কোনো গ্রুপ মাইগ্রেট করে যাবার পর মোর স্টেবল কার্বোক্যাটায়ন হয়, সেটা সবসময় প্রেফারেবল, ঠিক আছে। এটাই কিন্তু রিয়াকশানটার বিউটি, যেটা মনে রাখা তোমার ডিউটি। এনিওয়ে আমরা বুঝতে পেরেছি, অপশান এখানে সি হবে। নেক্সট তারপরে কোশ্চেনটা চলে এসো। তারপরে এই যে কোশ্চেনটা আছে, দেখো এই কোশ্চেনটা আমি তোমাকে একটু আগে ডিসকাস করেছিলাম, যে এই জাতীয় জিনিসগুলোকে কি করবে। দেখো এই যে পিএইচ জাতীয়, পিএইচ রয়েছে আর ওইচ রয়েছে, কার্বোক্যাটায়ন তৈরি হলো, তারপরে হাইড্রোজেনটা মাইগ্রেট করলো, বিকজ এখানে 2 ডিগ্রি ছিল, এখানে 3 ডিগ্রি প্লাস রেজোন্যান্স করতে পারে বলেছিলাম, করে আলটিমেটলি এই প্রোডাক্টটা তৈরি হলো। শুধু অ্যান্সারটা লিখে নিও না কিন্তু, জিনিসটাকে নিয়ে ভাবো কিন্তু, ফিল করো, কারণ কোনো জায়গায় এই এমসিকিউ কোশ্চেনটা দেবে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু যদি তুমি রিয়াকশানটা কী করে হয় না হয় এটা যদি ভাবতে পারো, তখন কিন্তু তুমি এই কোশ্চেনগুলো করতে পারবে। এনিওয়ে এইটা হবে আমার কাছে অ্যান্সার, রাইট। সো এই অ্যান্সারটা কোথায় আছে একবার দেখে নিই। দেখো অপশান এতে রয়েছে এই অ্যান্সারটা, সো অপশান এ হবে অ্যান্সার। নেক্সট আমরা 239 কোশ্চেনটা এলাম। এই কোশ্চেনটা কী করে সলভ করব। প্রথমে তুমি ওইচটাকে বার করে দাও, আমি তোমাকে বারবার বলেছি ওইচ থাকলে সেটাকে রিমুভ করে দাও, করে একটা কার্বোক্যাটায়ন তৈরি করো। এবার সেই কার্বোক্যাটায়ন নিয়ে কোথায় মাইগ্রেট করবে, কোথাও রিঅ্যারেঞ্জ হবে বা কোন হাইড্রোজেন নিয়ে হবে, সেটা তোমাকে চিন্তা করতে হয় ভালো করে। সো পিএইচ ওইচটা বেরিয়ে চলে গেছে, তার মানে এখানে প্লাস চার্জ তৈরি হয়েছে, রাইট। এবার দেখো এটা তাকিয়ে দেখো, এটা 2 ডিগ্রি, দুটো গ্রুপ পুশ করছে 2 ডিগ্রি। আমি কি করলাম, এখানে পিএইচ একটা এখানে মাইগ্রেট করে নিয়ে চলে এলাম। তুমি বলতেই পারো কেন করলাম, কেন আমি এরকম ভাবলাম। সেই ভাবনার কারণটা হলো, এখানে পিএইচটা চলে এলো, দেখো এখানে 3টে গ্রুপ রয়েছে, তার মানে 3 ডিগ্রি। সো 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি স্টেবল। তাছাড়া এখানে যখন প্লাস ছিল কোনো রিং ছিল না যেটা দিয়ে রেজোন্যান্স করছে, কিন্তু এখানে ফিনাইল রিং থাকবার জন্য, ফিনাইল রিং কেমন এরকম দেখতে, এই ডবল বন্ডটা, এই যে প্লাসটাকে এখানে যদি লিখি, এই ডবল বন্ডটা দেখো রেজোন্যান্স করছে। সো 3 ডিগ্রি প্লাস রেজোন্যান্স হচ্ছে। এমন ধরনের কোশ্চেনই কিন্তু তোমাকে পরীক্ষায় দিয়ে দেবে, যেটা দেখে তোমাকে বুঝতে হবে। সো নেক্সট স্টেপে কী হবে, এই হাইড্রোজেনটা পড়ে এখানেই হবে। সো এই হাইড্রোজেনটা পড়ে পিএইচ কেন এই হাইড্রোজেনটা পড়ে হলো, কারণ এই ডবল বন্ডটা এই রিংয়ের সঙ্গে রেজোন্যান্স করতে পারে, এই ডবল বন্ডটা এই রিংয়ের সঙ্গে রেজোন্যান্স করতে পারে। এখানে আলফা হাইড্রোজেন দেখলাম না, দেখলাম কি না রেজোন্যান্স, এই রিংয়ের সঙ্গে রেজোন্যান্স হচ্ছে, আবার এই রিংয়ের সঙ্গেও রেজোন্যান্স হচ্ছে। পিএইচ মানে তো রিং, তাই না। সো এটা হবে প্রোডাক্ট কিন্তু। তাই তোমাকে এমনই কোশ্চেন দেবে যেখানে মাইগ্রেট করে বা এই জাতীয় করে রিয়াকশানটা হবে। সো অপশান ডি হচ্ছে অ্যান্সার, রাইট। এবার হলো এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখো ওইচটাকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে এখানে প্লাস করে দাও, তার মানে আমরা 240 নম্বরে কোশ্চেনটা করছি। ওকে, ভিডিওটা অনেকটা বড় আমি জানি, কিন্তু তুমি যদি না ভালো করে শেখো এই কোশ্চেনগুলো করতে পারবে না। সো দেখো ওইচটা বেরিয়ে চলে গেছে, এখানে প্লাস হয়েছে, ডবল বন্ড। এবার দেখো তোমার কাছে দুটো অপশানই প্লাসের কাছে, এখানকার হাইড্রোজেন আছে, এখানকার হাইড্রোজেন আছে, দু জায়গায় পড়ে প্রোডাক্ট হতে পারে। সো একটা এখানকার হাইড্রোজেন পড়ে প্রোডাক্টটা তৈরি হলো, আর একটা এখানকার হাইড্রোজেন পড়ে প্রোডাক্টটা তৈরি হলো। জানতে চাইলাম এই দুজনের মধ্যে কোনটা বেশি স্টেবল, তাই না। কারণ প্লাস হলেই তার পাশের কার্বন মানে বিটা কার্বন, তাই তো, আলফা, এটা বিটা কার্বনের হাইড্রোজেন পড়ে সবসময় প্রোডাক্টটা তৈরি হয়। এখন এই দুজনের মধ্যে কোনটা বেশি স্টেবল, অবভিয়াসলি প্রথমটা বেশি স্টেবল, বিকজ অফ রেজোন্যান্স করতে পারছে, তাই না, মানে কনজুগেশন পাচ্ছে।
এই যে একটা বন্ড পড়লো আর একটা বন্ড উঠলো, দ্যাট ইজ কল কনজুগেশন। এবং কনজুগেশনের জন্য যে কোনো কম্পাউন্ড বেশি স্টেবল হয়। সো এইটা হাইড্রোজেনটা পড়ে রিয়াকশানটা হবে না, বরঞ্চ এই হাইড্রোজেন পড়েই রিয়াকশানটা হবে, এটা হবে প্রোডাক্ট আমার কাছে, এটা নয়। সো এইটা হবে অ্যান্সার। তাহলে এই অ্যান্সার কোথায় আছে? বিতে। ওকে, তারপরে কোশ্চেনটা চলে এসছে 241 নম্বর কোশ্চেন। এমন ধরনের কোশ্চেনই কিন্তু পরীক্ষা দেখবে তোমাকে দিয়ে দিয়েছে। তো আমরা 241 নম্বর কোশ্চেনটা চলে এসছে। এখানে ওইচ, তাহলে সবার প্রথম কী হবে? সবার প্রথম ওইচটাকে বাদ দিয়ে দাও, দিয়ে প্লাস করো, ঠিক আছে? কারণ এরকম মেকানিজম আমরা শিখেছি, এক একটা কোশ্চেন নিয়ে এতটা সময় কাটাতে চাইছি না। সো এই যে প্লাসটা হয়েছে দেখো, দুটো গ্রুপ পুশ করছে এখানে। সো দিস কার্বোক্যাটায়ন ইজ এ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। নেক্সট স্টেপে কী করলাম? এই দুটো CH3 মধ্যে একটা CH3 এখানে মাইগ্রেট করে নিয়ে চলে এলাম। যদি একটা CH3 মাইগ্রেট করে চলে আসে তাহলে দেখতে কেমন হবে? এখানে একটা CH3 চলে এলো এবং এই CH3টা এসছে এই কার্বন থেকে, তার মানে এখানে হচ্ছে প্লাস চার্জ। ওকে, একই রকমভাবে এখানকার হাইড্রোজেনটা পড়লে কেমন দেখতে হচ্ছে? CH3, এখানে হলো CH3, রাইট? সো এটা হবে আমার কাছে অ্যান্সার। তাই খেয়াল করবে কিন্তু কার্বোক্যাটন তৈরি করি হাইড্রোজেন পাশ থেকে নেবে না, দেখবে মাইগ্রেট করে গেলে, কারণ এখানে মাইগ্রেট করে আসলে এখানে যে কার্বোক্যাটন আছে দেখো 3টে গ্রুপ পুশ করছে, মানে 3 ডিগ্রি। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে আসছি। এই কোশ্চেনটা দেওয়া আছে, বলেছে ওইচ দেওয়া হয়েছে, ওইচটা প্রথমে কি ঘটবে ব্যাপারটা দেখো। কোশ্চেনটা ওইচটাকে বার করে দেওয়া আগে, আমি যা শিখিয়েছি ওইচ গ্রুপটাকে রিমুভ করে দিয়ে তারপর ভাবতে শিখিয়েছি CH3 CH প্লাস। এবার দেখো এই অবস্থায় তোমাকে দু একটা কথা বলতে পারি। এখানে বাড়ির সব থেকে ছোটো ছেলে হাইড্রোজেনটাকে মাইগ্রেট করে দিলাম। কেন হাইড্রোজেনটাকে মাইগ্রেট করলাম? এটাও একটা প্রশ্ন। করলে এখানে প্লাস হচ্ছে, এখানে কি হচ্ছে CH, এখানে CH3, ঠিক আছে? এই কার্বোক্যাটনটা দেখো দুটো গ্রুপ পুশ করছে, মানে 2 ডিগ্রি, আর এখানে দেখো 3টে গ্রুপ পুশ করছে, মানে এটা 3 ডিগ্রি। সো 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি বেশি স্টেবল। ওকে, এখন এই যে কম্পাউন্ডটা রয়েছে, এই কম্পাউন্ডটার এবার এই হাইড্রোজেনটা ফেলে আমি এটাকে ডবল বন্ড করব। ওকে, তাহলে পড়লে কেমন দেখতে হয়? এরকম ধরনের দেখতে হচ্ছে, এটা হবে প্রোডাক্ট। অন্য হাইড্রোজেনগুলো কেন ফেললাম না? মানে এইটা বিটা হাইড্রোজেন, তো এটা আলফা কার্বন, এটা বিটা। সো বিটা হাইড্রোজেন এখানেও রয়েছে, বিটা হাইড্রোজেন এখানেও রয়েছে, কেন এগুলো নিলাম না? কারণ তুমি করে দেখবে যে আলফা হাইড্রোজেনের সংখ্যা তুমি কম পাবে, মানে হাইপার কনজুগেশন কম হবে, তাই তো? তো করে দেখবে, মানে আমি তো প্রতিটার জন্য সবগুলোর স্ট্রাকচার আঁকতে পারবো না, কিন্তু মোটামুটি একটা দেখবে করে। তো আমার কাছে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি। তারপরটা চলে এসো একই রকম ধরনের কোশ্চেন। তো আমরা অ্যান্সার করবার জন্য কী করব? প্রথমে ওইচটাকে রিমুভ করে দেবো, ওইচটাকে রিমুভ করে দাও, করে দিলে কেমন দেখতে হচ্ছে দেখো। তোমার দেখবে একটা আইডিয়া হয়ে গেছে, কিন্তু এবার পারবে। ওইচটা বেরিয়ে গেলে এখানে প্লাস হচ্ছে, সেটা কত ডিগ্রি বলো? দেখো দুটো গ্রুপ আছে, 2 ডিগ্রি। এবার ভাবো তো কী হতে পারে? ভিডিওটাকে স্টপ করে কী হবে না, এই 3টে CH3-র মধ্যে একটা মাইগ্রেট করে যাবে। কেন মাইগ্রেট করলো? বিকজ যদি মাইগ্রেট করে তখন এখানে প্লাসটা তৈরি হবে, কারণ এখানে গ্রুপ চলে গেছে এবং এখানে প্লাসটা দেখো কটা অ্যাটাচ আছে? 3টে অ্যাটাচ আছে, তারপরে 3 ডিগ্রি তৈরি হবে। সো মোর স্টেবল কার্বোক্যাটন, দ্যাটস ওয়াই এটা মাইগ্রেট করেছে। তারপরে হাইড্রোজেনটা এখানে পড়লো, তাহলে CH3 এটা এখানে পড়লে ডবল বন্ড CH3 এটা হবে আমার কাছে প্রোডাক্ট। ওকে, সো আওয়ার অ্যান্সার উইল বি বি, রাইট? নেক্সট কোশ্চেন দেখো 244-এ এই কম্পাউন্ডটা তোমাকে দেওয়া হয়েছে, দিয়ে আমরা জানতে চেয়েছি যে H2 উপর দিলে কী হবে। সেটা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে সিম্পল কথা যে 1 ডিগ্রি অ্যালকোহলে যা ঘটনা ঘটে সেইটা আমরা করে ফেলছি। প্রথমে OH2 প্লাস হবে, H প্লাসটা নিয়ে তারপর এখানকার হাইড্রোজেনটা পড়ে এবং এটা বেরিয়ে যায়।
এটা ভালো এই অবস্থায় লেখাটা উচিত, কারণ সবসময় এলিমিনেশন রিয়াকশান এরকম অ্যান্টি প্রিপ্লানার পজিশানে হয়ে থাকে। সো আমার কাছে এইটা হবে প্রোডাক্ট। যদি তুমি ভাবো এইটাই হবে তোমার কাছে প্রোডাক্ট, তুমি ভুল করছো। কারণ ডবল বন্ড তৈরি হওয়ার পর তোমাকে আমি শিখিয়েছিলাম যে প্রয়োজন হলে রিঅ্যারেঞ্জমেন্টও হতে পারে টটোমারিস টাইপে। সো এখানকার হাইড্রোজেনটা পড়লো, এই বন্ডটা ওপরে উঠলো। কেন হলো তোমার মনে প্রশ্নই জাগছে, আমি কেন এরম করলাম এখানে? তার কারণটা হলো তোমার এখানে CH2 মাইনাস, এই হাইড্রোজেনটা CH3। কেন এটা করলাম? কারণ এখানে এই যে রিংটার সঙ্গে এই ডবল বন্ডটা রেজোন্যান্স করতে পারে বলে স্টেবিলিটি পায়। তো এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। তার মানে অ্যান্সার হচ্ছে আমার কাছে বি। তারপরে কোশ্চেনটা চলে আসো। তারপরে কোশ্চেনটা যদি চলে আসো, তুমি দেখতে পাবে এই কম্পাউন্ডটার ওইচটাকে বাদ দিয়ে তুমি লিখে ফেলো একই রকমভাবে। ওকে, তাহলে ওইচটাকে যদি বাদ দিয়ে আমরা লিখি কেমন দাঁড়াচ্ছে বলো তো? CH2 ওইচ বাদ দিয়ে মানে CH প্লাস। এবার দেখো এখানকার হাইড্রোজেন পড়বে না এখানকার হাইড্রোজেন পড়বে, মানে প্লাসের পর তো এবার হাইড্রোজেন পড়ে ডবল বন্ড হবে, ঠিক কি না? এখানকার না এখানকার? প্রশ্ন ভাবো দেখি কোথায় হতে পারে। আমি বলবো এখানকার। এখানকার কেন? কারণ এই হাইড্রোজেনটা যদি পড়ে, যে ডবল বন্ডটা তৈরি হচ্ছে সেই ডবল বন্ডটা ফিনাইল রিংয়ের সঙ্গে, এই যে ফিনাইল রিংয়ের সঙ্গে রেজোন্যান্স করছে। সো রেজোন্যান্স করবার জন্য এই ডবল বন্ডটা মোর স্টেবল, তাই এই ডবল বন্ডটা পড়ে আমার কাছে রিয়াকশানটা হচ্ছে। সো আওয়ার অ্যান্সার উইল বি এ। ওকে, বুঝতে পেরেছো? এই কোশ্চেনটা চলে এসছে। সো এই কোশ্চেনটার ক্ষেত্রে একই রকমভাবে তুমি চিন্তা করো যে কোন ডবল বন্ড পড়ে রিয়াকশানটা হবে। তো প্রথমে ওইচটা বার করে দাও, করে দিলাম প্লাস, এখানে অপশানই নেই, তার পাশেরটা পড়েই হবে। কেন এটা পড়ে হবে তার কারণ হলো, আর তাছাড়া তো অপশানই নেই। আর দ্বিতীয় কারণ, সেকেন্ড কারণ, রিজন হলো যে এখানে ডবল বন্ডটা রেজোন্যান্স স্টেবিলাইজড হচ্ছে। সো অপশান হবে এ। তারপরে কোশ্চেনটা চলে এসো, এই জিনিসটা তোমাকে বলেছে, ঠিক আছে? সো এইটার ক্ষেত্রে এটা 1 ডিগ্রি অ্যালকোহল, তাই তো? সো 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে তুমি কী ভাববে বলো? 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে তুমি এটা বার করে দাও। তাহলে বার করে দিয়ে সিম্পল তুমি বুঝতেই পারছো এখানে CH2OH, ঠিক আছে? এখানকার হাইড্রোজেনটা পড়ে এই ওইচটাকে বার করে দিলে, তাহলে দেখতে কেমন হলো? ডবল বন্ড। এই অবস্থায় খেয়াল করে দেখো, এই কার্বন এখানে CH2, এখানে CH2, আর এই ডবল বন্ডের দিকে তাকাই যদি, আলফা হাইড্রোজেনের সংখ্যা এখানে দুটো, এখানে দুটো, মানে 2 + 2 দ্যাট ইজ 4। এখন যদি আমি এরকম একটা কাজটা করি, একটু দেখো তো, এটা যেমন আছে, আমি এর পাশের কার্বনের হাইড্রোজেনটার সঙ্গে এটা টটোমারিজম করলাম। তাহলে করলে কেমন হয়? এটা CH2টা হাইড্রোজেন এসে কী হবে? CH3 হয়ে যায়। হবার পর কী হয় বলো তো? দেখো এবার ডবল বন্ডের চারপাশে দেখো CH3 3টে আলফা হাইড্রোজেন, এখানে দুটো আর এখানে দুটো, মানে 3 + 2 + 2 দ্যাট ইজ 7, দ্যাট ইজ মোর স্টেবল। তার মানে এইটা হবার পর কিন্তু এরকম একটা টটোমারিজ হয়ে এই ফর্মটা তৈরি করে দেবে। সো এইটা হবে অ্যান্সার। কেন এটা করলাম, কার্বোক্যাটন কেন করলাম না বুঝতে পেরেছো? এটা 1 ডিগ্রি বলে, তাই তো? কিন্তু আলটিমেটলি কার্বোক্যাটনের মতন কনসেপ্ট দিয়েই কিন্তু হলো রিয়াকশানটা আমার কাছে। ওকে, আমরা এর পরের রিয়াকশানটা চলে আসছি। আর একটা মনে রাখবে, কার্বোক্যাটন যদি কোনো দিন পারে রিং এক্সপ্যানশন করবে। কেন রিং এক্সপ্যানশন কখন হবে না? যদি 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি হতে পারে, 5 ডিগ্রি থেকে 6 ডিগ্রি, কারণ 6 ডিগ্রি হলো সব থেকে বেশি স্টেবল। পরের এক্সাম্পলটা যেটা রয়েছে তোমার কোশ্চেনে, এখানে কিন্তু রিং এক্সপ্যানশন কনসেপ্টটাই কিন্তু কাজে লাগানো হয়েছে। ওকে, দেখো এই কম্পাউন্ডটা, ঠিক আছে? এই কম্পাউন্ডটাকে আমি নিচ্ছি, ওইচটাকে বার করে দিয়ে আমি ভাবছি, ঠিক আছে? তাহলে এখানে কী হবে? প্লাস, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটন হওয়া সত্ত্বেও এটা ওইচটাকে বার করে রিয়াকশানটা হচ্ছে। তার কারণটা একটাই, রিজনটা একটাই, এখানে রিং এক্সপ্যানশনটা হওয়ার চান্স আছে। তো এটা 4 মেম্বার রিং, এই বন্ডটা যদি এখানে চলে আসে তাহলে দেখো 5 মেম্বার একটা রিং তৈরি হয়ে যাবে।
তাহলে 5 মেম্বার একটা রিং ফর্ম করছে, ঠিক আছে। এখানটা হলো প্লাস। 4 মেম্বার, এই বন্ডটা এখানে চলে যেত, তাহলে এখানে প্লাসটা হচ্ছে, এই প্লাসটাকে এখানে দেখাচ্ছে, তারপরে এখানকার হাইড্রোজেনটা পড়ে এটাই করছে। কেন এই কাজটা কেন এরকম হলো বলো তো? বিকজ 4 মেম্বার থেকে 5 মেম্বার রিং বেশি স্টেবল। আবার যদি 5 মেম্বারের সঙ্গে, মানে আমি যদি কোশ্চেনটা এরকম থাকতো, মনে করো এই 5 মেম্বারের সঙ্গে যদি তোমাকে এরকম ধরনের ওয়েজ দিত, তখন একই রকম কী কাজ করতে বলো তো? একই রকম ওয়েজটা বার করে দিয়ে প্লাস করতে, এবং এই যে প্লাসটা তৈরি হয়েছে এই প্লাসটাকে এই বন্ডটা এখানে নিয়ে আসতে, 5 মেম্বারটা তখন 6 মেম্বার রিংয়ে পরিণত হতো এবং প্লাস চার্জ তৈরি হতো, তারপর পাশের হাইড্রোজেনটা পড়ে এটা ডবল বন্ড হয়ে যেত। তো এই চান্সটা কিন্তু এখানে রয়েছে কিন্তু, হ্যাঁ, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে কোনটা অ্যান্সার হবে? এই কোশ্চেনটার ক্ষেত্রে তৈরি হবে সি অ্যান্সার। ওকে, আমরা তারপরে কোশ্চেনটা চলে আসছি। 4249 এই কম্পাউন্ডটা দিয়েছে। সো এই কম্পাউন্ডের ক্ষেত্রে কি প্রোডাক্টটা হবে বলো? ঠিক আছে, একটা খেয়াল করে দেখো, এই কম্পাউন্ডের ক্ষেত্রে প্রোডাক্টটা হবে CH3 CH OH, ওইচটা বেরিয়ে চলে গেলে প্লাস হবে CH2 CH3। এখানকার হাইড্রোজেন দিয়ে হবে কাজটা, এখানকার হাইড্রোজেন দিয়েও হতে পারতো, একই কথা, হাইপার কনজুগেশন এখানকার হাইড্রোজেন দিয়ে বেশি হয়। সো এখানকার হাইড্রোজেনটা এখানে পড়লো CH ডবল বন্ড CH CH3। ওকে, এখন দেখো এ আর বিতে দেখো একই ফর্মুলায় দেওয়া আছে, এখন কোনটা হবে? তখন এই হাইড্রোজেন এই CH3গুলোকে চেষ্টা করবে অপোজিটে রাখার, কারণ কি? দুটো পসিবল স্ট্রাকচার আছে দেখো, এইটা একটা হতে পারতো, আর একটা কী হতে পারতো, আর একটা দুটো CH3 একই সাইডে হতে পারতো। এখন যদি আমরা স্টেবিলিটির কথা বিচার করি, দুটো CH3 একই দিকে থাকলে তখন তার মধ্যে একটা স্টেরিক এফেক্ট কাজ করে, তাই তো? বড় বড় গ্রুপ একই দিকে থাকতে নেই, থাকলে স্টেরিক এফেক্ট কাজ করবে, কিন্তু এটা অপোজিট দিকে রয়েছে এবং অপোজিট দিকে থাকবার জন্য এটা কম্পারেটিভলিভাবে বেশি স্টেবল হবে। সো অপশান বি হবে অ্যান্সার, বিকজ অপোজিট দিকে রয়েছে CH3 দুটো। 250-এরটা প্রথম কথা হলো ওইচটাকে যদি বার করে দাও, এটার ক্ষেত্রে মনে করে দেখো ওইচটাকে যদি বার করে দিই এখানে প্লাস চার্জ তৈরি হবে, মানে ব্রিজ হেডেড কার্বন এবং তার মাথায় প্লাস চার্জ, প্লাস চার্জ মানে sp2 হাইব্রিডাইজড, হুইচ ইজ হাইলি আনস্টেবল। সো এই কম্পাউন্ডটা ফর্মই হবে না, তার মানে এই যে বলা আছে রিয়াকশান কোনোটাই কিচ্ছু হবে না, নান অফ দিস হবে আমার কাছে অ্যান্সার। ওকে, সুতরাং বন্ধুরা আমরা এতক্ষণ ধরে একটা ওয়েজ গ্রুপ থাকলে কত রকমভাবে কি কি কোশ্চেন হতে পারে আমরা সব রকম স্টাডি করেছি। এবার আমরা দেখব দুটো ওয়েজ গ্রুপ আছে, মানে পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট মেকানিজমটা শিখেছি, এবং আমরা দুটো জিনিস আরেকবার একটু ঝালিয়ে নিই। সেটা হলো কোন গ্রুপটা মাইগ্রেট করবে কি করে বুঝবো? না হাইড্রোজেন সব থেকে ভালো করে, তারপর যদি পুশ করে বা যদি কোনো রেজোন্যান্স করে থাকে বা পুল করে নিলে সবচেয়ে বাজে করে, এটা হলো মাইগ্রেটিং ব্যাপার। আর একটা ইম্পর্টেন্ট কথা হলো এখানে কার্বোক্যাটনের স্টেবিলিটির উপর ডিপেন্ড করে, তাই কোন কার্বোক্যাটনটা বেশি স্টেবল হবে, সেখানকার ওইচের সঙ্গে রিয়াকশান হবে। তাহলে দুটো পয়েন্ট, একটা হলো কোথাকার ওইচের সঙ্গে রিয়াকশান হবে, না যেখানে কার্বোক্যাটন বেশি স্টেবল। আর 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হলো আমার কাছে কোন গ্রুপটা মাইগ্রেট করবে, না যেটা পুশ করবে। আর হাইড্রোজেন যেহেতু সবথেকে ছোট্ট এলিমেন্ট, বাড়ির সবথেকে ছোট্ট ছেলে, তো হাইড্রোজেনের মাইগ্রেটিং পাওয়ারটা সবসময় বেশি হয়ে থাকে। এই হলো পুরো ওভারঅল কনসেপ্ট। তো আমরা প্রথম কোশ্চেনটায় একেবারে চলে আসছি। দেখো প্রথম কোশ্চেনটা একেবারে সিম্পল, একটা পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট, যেখানে একটা ওইচটাকে বার করে দিলাম, ঠিক আছে, মিথাইল গ্রুপগুলোকে দেখলাম, ওইচ একটা ওইচ বেরিয়ে গেল, সিম্পল একটা রিয়াকশান। তারপর কী হবে, একটা CH3 গ্রুপ মাইগ্রেট করবে। কেন করে না করে বলেছিলাম, কিন্তু এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করলে স্টেবল হয় বলে। সো মাইগ্রেট করলো, মাইগ্রেট করবার পর এই বন্ডটা এখানে পড়লো, পড়ে এটা স্টেবল হলো।
ওকে, সো এইটা হবে আমার কাছে মেজর প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটা কোথায় আছে? এই প্রোডাক্টটা বি কম্পাউন্ডে রয়েছে। নেক্সট আমরা 252 নম্বর কোশ্চেনটা চলে আসছি, 252। এটার ক্ষেত্রেও একই রকম ব্যাপার, একই রকম কনসেপ্ট দিয়ে হবে। এখানে জানতে চেয়েছে ইনভলভ দ্য ফলোয়িং স্টেপ, কোন স্টেপের মধ্যে দিয়ে যায়, মানে এই মেকানিজমটা জানতে চেয়েছে। ওকে, সো মেকানিজমের প্রসেসগুলো তুমি দেখে নাও, দেখলে বুঝতে পারবে পুরো মেকানিজমটাই করা আছে, তার মানে অল অফ দিস হবে। এই কোশ্চেনটা জানতে চেয়েছে যে কি প্রোডাক্ট হবে। আমি এই কোশ্চেনটার অ্যান্সার তোমাকে একটু আগেই মানে ভিডিওটা করানোর সময় করিয়েছিলাম, যে এই দুটো ওইচের মধ্যে এখানকার ওইচটা নিয়ে এইচ প্লাসটাকে নিল, কারণ এখানে কার্বোক্যাটনটা বেশি স্টেবল বলে। ওকে, তারপরে হাইড্রোজেনটা মাইগ্রেট করে এলো এবং এই বন্ডটা পড়ে প্রোডাক্টটা এইটা তৈরি হলো। ওকে, এই ছিল পুরো মেকানিজমটা, তাই তো। এইটা নিল কারণ কি, এখানকার কার্বোক্যাটনটা ওইচটা বেরিয়ে গেলে কার্বোক্যাটনটা বেশি স্টেবল, তারপরে হাইড্রোজেনটা মাইগ্রেট করলো, তারপরে এই বন্ডটা ব্যাক করলো, করে এটা হলো প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটা অ্যান্সারটা কোনটা আছে দেখো, বি হলো অ্যান্সার, সো বি উইল বি অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা দেওয়া আছে। এই কোশ্চেনটা ভালো করে খেয়াল করে দেখো, যে এখানে জানতে চেয়েছে আমার কাছে কোনটা প্রোডাক্ট হবে। তো দুটোর এনভায়রনমেন্ট একই, তো কার্বোক্যাটন যে কোনো একটা কার্বনের উপর ফর্ম হবে। মনে করলাম যে কোনো একটা কার্বনের উপর কার্বোক্যাটন ফর্ম করেছে CH3, এই কার্বনের উপর মনে করো কার্বোক্যাটন ফর্ম করেছে। ওকে, এই কার্বনটার উপরও করতে পারতো, একই ব্যাপার, কারণ দুটোর এনভায়রনমেন্ট একই, যা যা আছে এইদিকে এইদিকেও তাই আছে। এবার হলো CH3 আর PH এর মধ্যে কোনটা মাইগ্রেট করবে। PH মানে কি, PH মানে হলো রিং আছে, আর রিং মানে কি ইলেকট্রন পুশ করছে। আর আমি বলেছি কি পুশ করলে ভালো, তুমি বলবে CH3ও তো পুশ করে, কিন্তু CH3 প্লাস আই ইফেক্ট দিয়ে পুশ করে, আর রিং থাকলে কি রেজোন্যান্স করে পুশ করছে। সো কোনটা মাইগ্রেট করবে, PH মাইগ্রেট করবে, কারণ যত বেশি পুশ করে বলেছি তত বেশি মাইগ্রেট হয়। তিনটে পয়েন্ট ইম্পর্টেন্ট বলেছি, কোথায় কার্বোক্যাটন তৈরি হবে, কার্বোক্যাটনের স্টেবিলিটির উপর ডিপেন্ড করে, আর একটা হলো যত পুশ করবে তত বেশি স্টেবল। সো PH চলে গেল, এখানে যুক্ত হয়ে গেল, এখানে প্লাস, এর সঙ্গে CH3, এবার রয়েছে OH। ওকে, এবার কী হবে, এই বন্ডটা এখানে মাইগ্রেট করে মানে পড়লো, পড়ে এখানে কার্বনিল কম্পাউন্ড তৈরি করলো। সো এইটা হবে আমার কাছে অ্যান্সার। সো এই অ্যান্সারটা কোনটা রয়েছে দেখো, এই অ্যান্সারটা রয়েছে এ। ওকে, এবার আমি আসছি 255-এরটা। তোমাকে প্রথম এটা দেখতে হবে কোথায় কার্বোক্যাটন তৈরি হবে। ভালো করে একটু অবজার্ভ করো যে এই কার্বনে হবে না এই কার্বনে হবে। সো আমি বলি কি কার্বোক্যাটন তৈরি হবে এই কার্বনটায়, বিকজ যদি ওইচটা বেরিয়ে যায় তাহলে দেখতে কেমন হচ্ছে ভালো করে তাকিয়ে দেখো, এখানে প্লাস হচ্ছে। সো প্লাসটার মধ্যে ইম্পর্টেন্স কী আছে না, এই যে কার্বোক্যাটনটা রয়েছে এই কার্বোক্যাটনটা এই পিএইচের রিং রয়েছে রেজোন্যান্স করছে, এখানকার রিং রয়েছে রেজোন্যান্স করছে। সো এই কার্বোক্যাটনটা রেজোন্যান্স স্টেবল, বুঝতে পারছো তো, মানে এই যে প্লাস আছে এখানে পিএইচের রিং, এই যে ডবল বন্ড হচ্ছে রেজোন্যান্স করছে, আর এখানে প্লাস আই ইফেক্ট দিচ্ছে। সো এই দুটো ওইচের মধ্যে, এই যে দুটো ওইচের মধ্যে এই ওইচটা কিন্তু সে প্রেফার করলো বার করবার জন্য। ওকে, এটাই কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ওকে, এই দুজনের মধ্যে কে মাইগ্রেট করবে, এবার একই দুজন রয়েছে, যে কেউ মাইগ্রেট করে গেল। সো পিএইচ সি পিএইচ, তাহলে দেখবে তোমাকে হয় মাইগ্রেটিংয়ের ওপর দেবে, নয় কার্বোক্যাটন কোথায় তৈরি হবে তার উপর বেস করে দেখবে নিউমেরিক্যাল দিচ্ছে, এটা ওইচ। তারপরে এই বন্ডটা এখানে পড়লো, তাহলে কেমন হবে, পিএইচ সি পিএইচ CH3 সি, এই বন্ডটা এখানে পড়েছে ডবল বন্ড টু CH3। ওকে, সো আমার কাছে অ্যান্সার হবে সি। এবার আমরা 256-এর কোশ্চেনটা আসছে। দেখো এখানেও কিন্তু কম বেশি একই রকম সিচুয়েশান, এখানে একটা রিং আছে এখানে রিং নেই। সো রিংয়ের মাথায় প্লাস চার্জ, আমি ভিডিওতে শুরুতেই বলেছিলাম রিংয়ের মাথায় প্লাস চার্জটা চট করে তৈরি হতে চায় না। তো আমার কাছে প্রেফার করবে কোনটা,
কারণ আমি কার্বোক্যাটায়নে সম্পর্কে বলবার সময় কিন্তু আমি বলেছিলাম যে রিংয়ের মাথায় প্লাস চার্জটা স্টেবল হয় না, কারণ সেখানে প্লাস চার্জটা sp2 হাইব্রিডাইজড হয় এবং sp2 হাইব্রিডাইজড হলে ওখানে একটা অ্যাঙ্গেল স্ট্রেংথ কাজ করে বলে এখানে আমি তোমাকে দেখিয়েছিলাম যে এই দুটোর মধ্যে প্রেফার করবে সবসময় রিংয়ের বাইরে প্লাস হওয়াটা। ওকে, সো কোনটার ওইচটাকে নেবে, এইখানকার ওইচটাকে নেবে, নিয়ে এখানে প্লাস চার্জ তৈরি হবে। সো আমি এখানে করছি, এখানে কী হচ্ছে প্লাস চার্জ তৈরি হচ্ছে, CS3 এখানে ওইচ। ওকে, এখানে তোমার পসিবল জিনিস দুটো হতে পারে, একটা হলো এখানে মাইগ্রেট করে যেতে পারে, কারণ 4 মেম্বার রিং আছে, মাইগ্রেট করে গেলে 5 মেম্বার রিং তৈরি হবে, তাই তো। সো 5 মেম্বার রিং তৈরি হবে, এখানে দুটো CS3, এই যে দুটো CS3 রয়েছে, 5 এখানে প্লাস, ঠিক আছে। এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, হ্যাঁ। তারপর কী হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা CS3 মাইগ্রেট করে চলে আসবে, এখানে মাইগ্রেট করে চলে আসলে কী হবে CS3, আর এখানে CS3। কেন মাইগ্রেট করে চলে এলো, কারণ CS3 এই কার্বন থেকে চলে আসবার পর এই কার্বনটা মাথায় প্লাস হয়েছে এবং যেখানে 3টে গ্রুপ রয়েছে মানে 3 ডিগ্রি, বেশি স্টেবল, ঠিক তো। তারপর কী হবে, তারপর এখানকার হাইড্রোজেনটা পড়ে এই প্রোডাক্টটা তৈরি করবে, ঠিক আছে। আর একটা পসিবিলিটি রয়েছে, কি পসিবিলিটি রয়েছে না, এই অবস্থায় মাইগ্রেট করলে ভালো, কিন্তু এছাড়াও আর একটা পসিবিলিটি রয়েছে প্রোডাক্ট তৈরি হতে পারে, সেটা হলো এই দুটো CS3-র মধ্যে যে কোনো একটা CS3 এখানে মাইগ্রেট করে চলে এলো। সরি, আমি এই জায়গাটা একটুখানি ভুল করেছি, এই বন্ডটা এখানে চলে আসবার পর এখানে, সরি এই জায়গাটা আমার একটু ভুল হয়েছে, ঠিক আছে। তাহলে এটা 4 মেম্বারটা কত মেম্বার হবে বলো, 5 মেম্বার হবে, ঠিক আছে। দুটো CS3 আছে, আর যে কার্বন থেকে চলে এসছে সেই কার্বনের সঙ্গে ওইচ আছে, আমি সেই ওইচ গ্রুপটা এখানে দিতে ভুলে গেছিলাম, ঠিক আছে। তো নেক্সট স্টেপে কী হবে, এই বন্ডটা এখানে পড়ে যাবে, তাহলে দেখতে কেমন হবে, CS3 এখানে হবে ডবল বন্ড, ঠিক আছে। আমি এখানে ওইচটা খেয়াল করিনি। এনিওয়ে, যদি এরকম ওইচটা না থাকতো তখন কিন্তু এরকম ঘটনা ঘটতো, এরকম ধরনের একটা প্রবলেমও করেছো, ঠিক আছে। সো এইটা হবে আমার কাছে প্রোডাক্ট। সো এই প্রোডাক্ট কোনটা রয়েছে দেখো, বি রয়েছে এই প্রোডাক্টটা। এখানে কোশ্চেনটা চলে এসছে, এখানে কি প্রোডাক্টটা তৈরি হবে। সো দুটোই রিং, সুতরাং যে কোনো একটা সাইডে হবে রিয়াকশান, তার মানে ওইচ। সো যে কোনো একটা ওইচ নিয়ে তোমার কাছে রিয়াকশানটা ঘটবে, যে কোনো একটা ওইচ চলে গেল, দিয়ে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। প্লাস, রাইট। এর পরের স্টেপে কী হবে বলো তো, এর পরের স্টেপে যেটা হবে সেটা হলো যে এইখানকার বন্ডটা এখানে মাইগ্রেট করে চলে আসবে। সো এটা একটা 5 মেম্বার রিং, এটা 5 মেম্বার, আর এটা নিয়ে কত হবে 6 মেম্বার রিং তৈরি হবে। ওকে, বুঝতে পারছো তো, এটা 5 মেম্বার আর এই কার্বনটা নিয়ে এর সঙ্গে যুক্ত হচ্ছে, সুতরাং এখানে একটা 6 মেম্বার রিং তৈরি করছে। তাহলে কেমন দেখতে হচ্ছে, একটু এটা ভাববে, হ্যাঁ তোমার কাছে কঠিন লাগতেই পারে, একটু কিন্তু চিন্তা করবে। এই কার্বন, সো এখানে প্লাস চলে গেছে, তার মানে এখানে ওইচ, তারপরে ওইচটা এখানে মাইগ্রেট করে চলে আসবে, ঠিক আছে। ওকে, ভালো করে ভাবো, এটা 5 মেম্বার রিং ছিল, এই বন্ডটা যখন এখানে চলে এসছে, এই 5টা একটা কার্বন এখানে বেড়ে গেছে, সো 6 মেম্বার হয়েছে। এই কার্বন থেকে বন্ডটা চলে গেছিলো, এই কার্বনের মধ্যে প্লাস চার্জ, এই হলো প্লাস চার্জ, তার সঙ্গে ওইচ আছে, ওইচের এই হাইড্রোজেনটা এখানে ব্যাক করেছে, এটা হবে অ্যান্সার। সো এইটা কোনটায় আছে দেখো, বি আছে, তার মানে বি হবে অ্যান্সার, রাইট। এবার চলে এসো, তার মানে আমরা মোটামুটি এগুলো সম্পর্কে বুঝতে পেরেছি কী ধরনের কোশ্চেন দেবে। আমি যদি তোমাকে এরকম একটা কোশ্চেন দিয়ে যদি জিজ্ঞেস করি, বলো তো কোন গ্রুপটা মাইগ্রেট করে গিয়ে রিয়াকশানটা হবে, OCH3 নিলাম, আর এখানেও নিলাম CH3 রিং, OCH3, তাহলে জানতে চাইলাম প্রোডাক্ট কী হবে।
পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্টে। তাহলে দুটোর এনভায়রনমেন্ট একই, তো যে কোনো একটা দিকে কার্বোক্যাটায়ন তৈরি হলো। এবার এই দুজনের মধ্যে কে মাইগ্রেট করবে? দেখো ও CH3 লোন পেয়ার দিয়ে পুশ করে করছে, মানে প্লাস আর এফেক্ট, আর শুধু CH3 প্লাস আই এফেক্ট। সো এই বড় বোম্বাস্টিক গ্রুপটা মাইগ্রেট করে এখানে চলে আসবে। তার মানে CH3 সি, এখানে হলো প্লাস, এখানে কার্বন CH3, এখানে OCH3, আর এখানে OCH3। তাহলে এই গ্রুপটা চলে গেছে, তার মানে এখানে প্লাস হয়েছে, তার সঙ্গে কী আছে OH। নেক্সট স্টেপে কী হবে? এই বন্ডটা এখানে মাইগ্রেট করে যাবে, তার মানে রিয়াকশান করবে ডবল বন্ড টু। তার মানে কোথায় কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং কোথায় মাইগ্রেট করবে এই কনসেপ্টটা কিন্তু ঠিকভাবে রাখবে, আদারওয়াইজ কিন্তু করা খুব মুশকিল হয়ে যাবে অ্যান্সারগুলো। ওকে, সুতরাং এই ছিল মোটামুটি ডিহাইড্রেশন রিয়াকশান। চেষ্টা করেছি যতটা সম্ভব ডিটেলসে গিয়ে আমরা ডিহাইড্রেশন সম্পর্কে রিয়াকশানগুলোকে জেনেছি এবং শিখেছি, এবং অ্যাডিশনালি আমি ক্লাসিফাই করে দিয়েছি কোনটা কী ধরনের রিয়াকশান ঘটে, কোনটা 8D স্টেপ, কখন কোনটা মাইগ্রেট করে, কখন কোনটা প্রোডাক্ট তৈরি হয়। আশা করব ওভারঅল ভিডিওটা দেখে বুঝবে, এবং ডিহাইড্রেশন রিয়াকশান খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশান যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। আশা করব যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমার এই ডিহাইড্রেশন রিয়াকশানটা খুব উপকারে আসবে। নমস্কার, সঙ্গে থাকবার জন্য আশা করব সকলের ভিডিওটা উপকৃত হবে। নমস্কার।